বাসর ঘরে ঢুকেই দেখলাম বউ আমার চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। আর যে তার বিয়ে হয়েছে তা হয়তো তিনি ভুলে গেছেন। এই যে ইরাবতী, উঠেন, শুনেছি নাম ইরা। এই যে ফুলটুসি, উঠেন। গায়ে ধাক্কা দিয়ে ডাকলাম। বউ মোড়ামুড়ি দিয়ে উঠে বসে। লজ্জা করে না অপরিচিত একটা মেয়ের গায়ে হাত দিতে? আরে আজব তো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ। বউ তো কিনে নিয়েছেন নাকি? যা ইচ্ছে তাই করবেন? বিয়ে সম্পর্কে কিছু জানো? পরে জানবো, এখন ঘুম পাচ্ছে অনেক। গুড নাইট। আরে আজকে বাসর রাত, আজ একটু জেগে থাকেন। দেখুন, অযথা বেজার পারবেন না। আপনার জন্য সে 11টা থেকে 12:30 পর্যন্ত জেগেছিলাম। আর পারবো না, বিরক্ত করবেন না। তোমাকে তোমার ভাবি বা বান্ধবী কিছু বলেনি বাসর রাত নিয়ে? আপনি তো একটা অসভ্য। অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলছেন? আপনাকে আপনার মা বাবা শিখায়নি? আচ্ছা, পরিচিত হয়ে নেই। কেন বিরক্ত করছেন শুধু শুধু? আচ্ছা আপু, আপনি ঘুমান। আমার বাসর রাত জলে গেল। গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগালেন কেন? না, খুলে রাখি, চোর এসে আমার সবকিছু নিজের মনে করে নিয়ে যাক। কিছু বললো না, আবার শুয়ে পড়লো। ওয়াশরুম থেকে কাপড় পাল্টে খাটে এসে বসলাম। বউ আবার উঠে বসলো, কান্না ভেজা চোখে তাকালো। কি? খাটে উঠলেন কেন? না, খাটে উঠবো না তো আসমানে উঠবো? একটু শান্তি মতো কি ঘুমাতেও দিবেন না ভাইয়া? তুমি শান্তিতে ঘুমাও, আমি অশান্তিতে ভুগি। তুমি কি অটিজম শিশু নাকি? কিসের ঘুম, কিসের কি? নিজের লিমিটে থাকবেন। কিছু বলছি না দেখে কি মনে করছেন? হ্যাঁ আচ্ছা সরি, মেয়ে মানুষ রাখলে এত কিউট লাগে জানতাম না। কিন্তু বউকে পটাবো কেমনে? যা বলি তাতেই খেপে যায়। আমার তো বিড়াল মারতে হবে। আমি এখন ঘুমাবো, আর একবার যদি বিরক্ত করেছেন তো খবর আছে। আচ্ছা, কাপড় তো পাল্টে নেন। লাগবে না। নাস্তা খাবেন? উফ, মরণ। আচ্ছা, আমি এই পাশে একটু ঘুমাই। না। তো আমি কোথায় ঘুমাবো? ফ্লোরে ঘুমান তো। আমার আমি ফ্লোরে ঘুমাবো না। আচ্ছা, মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমান। এই তো সুযোগ, তুমি একবার ঘুমাও, দেখো আমি কি করি। আচ্ছা, এটা বলে বালিশ দিয়ে শুইলাম। দেখুন, আপনাকে বিশ্বাস করে খাটে শুতে দিলাম। বিশ্বাসের ঘরে চুরি করবেন না। একবার ঘুমাও। লাইট অফ করতে চিল্লাই উঠলো। লাইট দেন বলছি। আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি। না, লাগবে না, আমি কাউকে বিশ্বাস করি না। কি আর করার, তারপর লাইট দিয়েই রাখলাম। সে ঘুমাচ্ছে, কিন্তু আমার মন আনচান আনচান করছে। কি মায়াবী চেহারা। সুরসুর করে বালিশ সরিয়ে ফ্লোরে ফেলে দিলাম। একবার ভাবছিলাম কাছে যাব, আরেকবার ভাবছি না থাক, সবুরে মেওয়া ফলে। তারপর আস্তে করে বুকে টেনে নিলাম, আর আগালাম না। সকালে তো ঘুম ভাঙতে আমি অষ্টম আশ্চর্য দেখে ফেললাম। আমার বউ আমার বুকে মুরগির বাচ্চার মতো গুটিসুটি হয়ে লেপ্টে গভীর ঘুমে তলিয়ে আছে, আর বালিশ ফ্লোরে পড়ে আছে, আর শাড়ি অর্ধেক খুলে মাটিতে। বোঝাই যায় সে এটা টের পেলে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিন্তু বউ তো আমারই, যা হবে দেখা যাবে। আমি আবার ঘুমিয়ে গেলাম। 7:30টার উপরে বাজে। ছোট বোন দরজায় নক করলো। ভাইয়া, ভাইয়া ওঠো, আম্মু ডাকছে। দুপুরে কি আজ ঘুম ভাঙে না? অমনি ইরা জেগে গেল। হঠাৎ বুকের মাঝে পিঁপড়ার কামড় অনুভব করলাম। আমারও ঘুম ভেঙে গেল। দেখি ইরা চিমটি দিচ্ছে। ছাড়ুন বলছি, ছাড়ুন। হাত দুটো ফাঁকা করতে ওদিক সরে গিয়ে কাপড় ঠিক করতে লাগলো, আর আগে লুক নিয়ে। অসভ্য। ও হ্যালো, আপনি আমার জায়গায় আসছেন, আমার কি দোষ? তো এদিকে সরিয়ে দিলেই তো পারতেন, আর জড়িয়ে নিলেন কেন? হয়েছে, আমি অত দয়ালু না। জানি জানি, লুচ্চা একটা। তারপর কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, আর আমার মনে তো লাড্ডু ফুটছে খুশিতে। দরজা খুলতে ছোট বোন এসে বলে গেল, আম্মু নাস্তার টেবিলে নাস্তা দিচ্ছে, ভাবিকে নিয়ে খেতে আয়। হাসতে হাসতে বলে গেল, তুই যা। ইরা গোসল করে বের হলো। গোসল করলেন কেন? বাসর করলে গোসল করতে হয়। হাই হাই, কিন্তু আমি তো করিনি। না করলে কার কি? হঠাৎ মনে পড়লো রাতের কথা। তার মানে ও সবকিছু জানে, তাহলে এত অভিনয় কেন করলো? যান, গিয়ে গোসল করে নিন, খুব খিদা লাগছে। কাল দুপুর থেকে কিছুই খাইনি। গোসল করবো না। গোসল করে নেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। হয়তো কিস দিবে মনে মনে ভাবলাম। 2 মিনিট, 5 মিনিটে গোসল করে ফ্রেশ হয়ে আসছি। পরিচয়টা দিয়ে নেই, আমি সাইফুল ইসলাম, পড়ি অনার্স প্রথম বর্ষ।
আব্বু ব্যবসা করে, আম্মু বাসায় থাকে। ছোট বোন হারিয়া নবম শ্রেণীতে পড়ে। দুতলা বাড়ি, দাদার বানানো। এই নিয়ে আমাদের সুখী পরিবার। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি ও নিচে চলে গেছে। গাধীর ছাও লজ্জা শরম নাই একটুও। তারপর কাপড় পরে সিঁড়ি নিয়ে নিচে নামছি। আম্মু আব্বু দেখি আমার দিকে তাকিয়ে আছে। ইসরে কি লজ্জা! রাতে একটা মেয়ের সাথে ঘুমিয়েছি, মন চায় আবার রুমে চলে যাই। তারপর লজ্জা শরমের মাথা খেয়ে নাস্তা করতে বসলাম। ইরা আমার দিকে রাগে লুকিয়ে তাকাচ্ছে আর খাচ্ছে। আমি একটা পাউরুটি চিড়ে মুখে দিয়েছি। আঙ্কেল, আপনাদের ছেলে চরিত্র সমস্যা আছে। ও রাতে আমার বুকে হাত দিতে চায়। আব্বু কাশতে কাশতে চেয়ার ছেড়ে উঠে গেল। লে হালুয়া। আমার আর খাওয়া পাউরুটির টুকরো গলায় আটকে গেছে, হিচকে উঠছে। পানি। এই ছিল সারপ্রাইজ। মান সম্মান সব নিলামে উঠাইলো। হীরা মুচকি মুচকি হাসছে, আর আমি না পারছি সইতে আর না পারছি কইতে। তার উপর এমন লজ্জা লাগছে, কিছু বলার ভাষা পেলাম না। অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকালাম। এ কি বউ এনে দিলা? না হয় বউয়ের জন্য একটু বেশি জ্বালাতন করেছি তাই বলে এমন বউ এনে দিলা? তারপর ইরাদের বাসা থেকে লোক আসলো আমাদের নিতে। তারপর সবকিছু স্বাভাবিক ছিল। অস্বাভাবিক হলো ইরাদের বাসায় গিয়ে। ওদের বাসায় নাকি একটা কুত্তা আছে। আমি এবার কুত্তা দেখলে ভীষণ ভয় পাই। গাড়ি থেকে নেমে শ্বশুর শাশুড়ির সাথে কৌশল বিনিময় করে যেই না ঘরে ঢুকলাম, দেখছি একটা কুত্তা আমাদের দিকে দৌড়ে আসছে। আর আমি যখনই দেখলাম কুত্তা আমাদের দিকে দৌড়ে আসছে, আমি ভৌ করে দিলাম এক দৌড় একেবারে গেটের বাইরে। সবাই যেন অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। আমি বুঝি না এত অবাক হওয়ার কি আছে। এমন একটা ভাব নিয়ে আবার আসলাম গেটের কাছে। শ্বশুর আব্বা বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, না মানে হয়েছে কি, ছোটবেলায় আমায় একবার পাগলা কুত্তা এমন কামড় দিয়েছিল, তখন থেকেই খুব ভয় পাই। দুলা ভাই, এটা তো পাকলে না, এত ভয় পাওয়ার কি আছে? হীরার বোন মীরা দশম শ্রেণীতে পড়ে শুনেছি। আমি বিরোধিতা করলাম। মানুষের মাঝে কুত্তার বসবাস কেন, এটা আমি কিছুতেই মানতে পারছি না। কেননা তারা যে পরিমাণ খাবার ওই কুত্তাটার পেছনে অপচয় করে, তা যদি প্রতিদিন কোনো ফকির মিসকিন বা এতিমকে দান করত, সে নিশ্চিত আল্লাহর কাছ থেকে রহমতের নিয়ামত পেত। মনে মনে ভাবলাম। তারপর বাসায় প্রবেশ করলাম, ফ্রেশ হয়ে নিলাম, তবে কুত্তা থেকে দূরে থাকি। কিন্তু ইরার বোন মীরা এত দুষ্টু ফাজিল মাইয়াটা বারবার আমার এই কুত্তার সামনে ফেলে ভয় দেখায়। আমার সামনে বিস্কুট ছুঁড়ে দেয়। কুত্তা দৌড়ে আমার দিকে আসে। আমার কলিজা ধুকপুক ধুকপুক করে। আমি চোখ বন্ধ করে নেই। ও খিলখিল করে হাসে। শালি আমার হার্ট অ্যাটাক করাইয়া মারতে চাই। কইতেও পারি না, সইতেও পারি না। আমিও ওরে দেখা নিমু। আমিও কম কিসে, নতুন বলে কিছু বলতে পারছি না, নইলে মাইরা মাইরা তক্তা করে দিতাম। বিয়ের সময় যেসব আত্মীয় আসতে পারেনি তারা এখন আসছে। এদিকে এক এক করে সবার সাথে ইরা পরিচয় করিয়ে দিচ্ছিল, এ অমুক ও তমুক। সন্ধ্যার সময় ইরা হালকা কিছু নাস্তা নিয়ে এলো, বললো নাস্তা খেয়ে নিতে। আমি 30 সেকেন্ড নাস্তার দিকে তাকিয়ে আছি। কি কি দিল? 2টা কাটা বিস্কুট, কয়েক পিস আপেল, কয়েকটা আঙ্গুর, একটা পেট্রোল বোমার কাপ, মানে চায়ের কাপ। চা খেলে আমার জিহ্বা পুড়ে যায়। তবে এতদিনে এই বুদ্ধি হয়েছে যে চা খেলে এখন শরবত করে খাই। এরই মধ্যে ইরা ঝাড়ি মেরে বলল, খাও না কেন? খাইয়ে দিতে হবে নাকি? আমিও বলে দিলাম, দাও তবে। ও চোখ রাঙিয়ে বলল, তাহলে একটু চিবিয়েও দিই, যত সব নেকা। না আফা, লাগতো না, আন্নে যান। মনের দুঃখে নাস্তা শেষ করলাম। ভাবছি আমার কপালে এমন আনরোমান্টিক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বউ জুটলো। কত স্বপ্ন ছিল একটা রোমান্টিক বউ জুটবো। বাল পাইছি, বউ পাইছি। পাশের রুমে সামনে গিয়ে দাঁড়ালাম। জানলা দিয়ে দেখলাম শালি একা একা টিভি দেখছে। বিখ্যাত সেই মুভি টাইটানিক। রোজ আর জেকে সেই কাছাকাছি ঘনিষ্ঠ দৃশ্য চলছে। রুমে ঢোকা মাত্রই দাঁড়িয়ে গেল শালি। শালি আমাকে দেখে কাছামাছু হয়ে আমার সামনে মাথা নিচু করে আছে। বুঝতে পারলাম শালি আমার লজ্জা পাচ্ছে। শালি আরো কিছুটা আমার দিকে ঝুঁকে এসে বলল, ধরেন। আমিও ধরলাম। রিমোট আমার হাতে। রিমোট দিয়ে শালি দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল একা একা। কি আর করব, রিমোট দিয়ে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে খবর দেখতে লাগলাম। এরই মধ্যে শ্বশুর আর শাশুড়ি রুমে এসে বসলো। টুকটাক কথা হচ্ছিল। আমি যেহেতু ব্যবসা করি, বাবার সাথে
সেই সম্পর্কে আমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার বেলা হয়েছে, যেখানে বেইজ্জত হবে সেখানে ব্যাটারি চার্জ শেষ হবে। রিমোট দিয়ে চ্যানেল বদলাচ্ছি, হঠাৎ করে রিমোট কাজ করছে না, বোধহয় ব্যাটারি শেষ। এমন এক চ্যানেলে এসে ব্যাটারি শেষ হয়েছে, কি আর বলবো। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, বিয়ে করতে ভয় পাচ্ছেন, অনেক টাকা নষ্ট করেও কাজ হয়নি? আর চিন্তা নেই, মাত্র এক ফাইল সেবনই রেজাল্ট, বিফলে মূল্য ফেরত, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পুরো 3 মিনিট চললো। আমি মেকানিকের মতো মাথা নিচু করে খুঁটিয়ে খুঁটিয়ে রিমোট দেখতে লাগলাম। আর চোখে শ্বশুর আব্বাকে দেখলাম, মাথা উঁচু করে সিলিং ফ্যান দেখছে, মনে হচ্ছে সেকেন্ডে কতবার ফ্যান ঘুরে সেটাই গুনছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল, যাক খুব জোর ইজ্জত নিয়ে কোনো রকম বাঁচলাম। কিন্তু সন্ধ্যার পর থেকে আমার বউ মহোদয়ের কোনো খোঁজ পেলাম না। উনি রান্না নিয়ে ব্যস্ত। রাত 9টার সময় ডিনারের জন্য শাশুড়ি আম্মা ডাকলো। বউয়ের ছোট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, বউ আর বউয়ের বোন। চেয়ার টেনে টেবিলে বসতেই দেখছি ইরা আর চোখের আগে লোক নিয়ে তাকাচ্ছে। শালিকা দেখি মুচকে হাসছে। আমি বিপদের আভাস পেলাম। যাক, খেয়ে নেই, পরে দেখা যাবে। খাওয়ার মাঝে দেখছি শালিকা হাসির জন্য খেতে পারছে না। শাশুড়ি মা বারবার চোখ রাঙাচ্ছে, কিন্তু তার হাসি থামছে না। বুঝলাম না খাওয়ার সময় এত হাসির কি আছে, কিন্তু কে জানতো এই হাসির কারণ যে আমি প্লেটে অর্ধেক ভাত খেয়েছি। এমন সময় শালিকা নিচের দিকে ইশারা করছে দেখার জন্য। আমি তো নিচে তাকিয়ে পুরাই আবুল বনে গেলাম। একটু জোরে বলে দিলাম, হায় হায়, আমার দুটোর তো একটা নেই। এটা বলে জিহ্বায় কামড় দিলাম। এভাবে বলা ঠিক হয়নি। শ্বশুরের গলায় ভাত আটকে গেছে মনে হয়, যক্ষা রোগীর মতো খুব করে কাশছে। ইরা হেঁচকি দিতেছে বারবার। আমি বললাম, আমার একটা জুতা কে পাল্টাইলো? শালিকা খাবার রেখে চাপা হাসি হাসতে হাসতে দৌড়ে পালালো। শ্বশুর খাবারে পানি দিয়ে উঠে গেল। আমি আমার মতো খাবার শেষ করে বাংলিশ জুতা নিয়ে রুমে চলে আসলাম। আগে এসে খাটে বসে বসে ফোন টিপছি। আজ মনে হয় সোফায় ঘুমাতে হবে। আমি খাটে বসে ফোন টিপছি, সাথে 10টার পর ইরার আগে লুক নিয়ে ঘরে ঢুকে খট করে দরজা বন্ধ করে চট করে আমায় বিছানায় ফেলে উপরে বসে হাত দুটো চেপে ধরে বলল, তাই আপনি এত বোকা কেন? কোথায় কিভাবে কথা বলতে হয় জানেন না? অকর্মার ঢেকি। ওর রাগী লুক দেখে আমি অসহায়ের মতো তাকিয়ে আছি। মনে হয় আজ আর খাটে ঘুমাতে দিবে না। মনে মনে আমার ভবিষ্যৎ দেখে নিলাম। ইরা আমার জীবন তেজপাতা করে ছাড়বে। কেন যে আব্বা আম্মুকে বিয়ের কথা বলেছিলাম, হাল কেটে কুমির এনেছি মনে হয়। তারপর ইরা বলল, যান সোফায় গিয়ে ঘুমান। একটু খাটে ঘুমাতে দেন না। আপনার চরিত্রে সমস্যা আছে, আপনার সাথে ঘুমানো যাবে না। আরে আজিব তো, কে বলেছে এসব বাজে কথা? আমি মেয়েদের দিকে লজ্জায় তাকাতে পারি না। সেটা তো আপনার বোকা বোকা কাজগুলোই বলছে। খাটের ওপাশে ঘুমাবেন, মাঝখানে বালিশ থাকবে। এই পাশে আসলে খবর আছে বলে দিলাম। ও শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে মনে হলো আমি মনে হয় বালিশ টপকে যাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছি। ঘুমের ঘোরে ইরাও জড়িয়ে ধরেছে। খুব ইচ্ছে করছে ওকে একটু আদর করতে, ওর ঠোঁটে একটু চুমু দিতে। ইরার গরম নিঃশ্বাস বারবার আমায় উত্তেজিত করছে, কিন্তু পরক্ষণে মনে হলো যে মেয়েরে বাবা জোর করে কিছু করতে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমনি বলে দিয়েছে আমার চরিত্রের সমস্যা। ইরার কিছু চুল আমার মুখে উপর এলোমেলো ভাবে পড়ে আছে। ও শ্যাম্পু করা চুলের গন্ধ পুরো মাতাল করে দিল। চুলগুলো সরিয়ে ওর ঠোঁটে আমার ঠোঁট জোড়া আলতো করে স্পর্শ করতে ও একটু নড়ে উঠলো। আমার কলিজা ধুকধুক করতে লাগলো। ইরা মনে হয় বুঝতে পেরে গেছে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি। ইরা ধরফর করে উঠে গিয়ে লাইট অন করে দিল। এই, আপনি কি করছিলেন? কই কিছু না তো। আমার ঠোঁটে কিসের যেন নরম স্পর্শ লাগলো, মুখে আপনার নিঃশ্বাসের গরম হাওয়া লাগলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। ভাবছি কি মেয়েরে বাবা, পেঁচার নজর কাওয়ার মতো ঘুম পাতলা নিশাচর মাইয়া। আমি কি বলবো বুঝতেছি না। লুচ্চা একটা। আমি আগেই বলেছি আপনার চরিত্রের দোষ আছে। জড়ে ধরেছেন কেন? বললাম, আপনিই তো বললেন মীরা বইনি, আয় আয় দূরে কেন? তাই আমি ভাবছিলাম মীরা তো নাই, আপনার মনে হয় ভয় লাগছে, তাই আপনার কাছে যেতে বুকের সাথে মিশিয়ে নিলেন। একটা পা আমার উপরে তুইলা দিলেন। আহ, কি শান্তি লাগতেছিল। বিশ্বাস করেন আমি আপনার আরামের ঘুমটা ভাঙতে চাইনি। বোকা বোকা দৃষ্টিতে বললাম। বিশ্বাসও করে নিল। ও, তাহলে চুমু খেলেন কেন?
আমি চুমু খেতে চাইনি, কিন্তু আপনার ঠোঁটগুলো বলছে আপনি যে লিপস্টিক দিয়েছেন তা নাকি মিষ্টি। তারপর বলল, তোরে জড়াই ধরছে, তুই লিপস্টিক খেয়ে নে, সমানে সমান। কিন্তু আপনার লিপস্টিক খুব বাজে, একটু মজা না, সব তিতা। কে বলেছে বাজে? আপনি ঠিক মতো খাননি তাই এমন মনে হচ্ছে। লাইনে আইসে, আরেকটু চাপা মারতে হবে। হয়েছে হয়েছে, আর ঢপ দিতে হবে না। এটা বলতেই ঝুঁকে এসে ওর ঠোঁট আমার ঠোঁটে বসিয়ে দিল। আমি যেন অনুভূতি শূন্য হয়ে গেলাম। পুরো 2 মিনিট আমার শরীরে 440 ভোল্টের শক খেলাম। এবার বলেন, তিতা লাগছে? অস্বীকার করলাম, একটুও না, অনেক মজা তো আপনার লিপস্টিক। না বুঝে কখনো কিছু বলবেন না, মনে থাকবে। আমি বাধ্য ছেলের মতো মাথা নাড়ালাম। যান ওপাশে গিয়ে ঘুমান, আর আমি মীরা বলে ডাকলেও কাছে আসবেন না। মনে মনে বলছি, আপনি তো ডাকেনি নি। মাঝে মাঝে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে একটু উষ্ণতা নেওয়া যাবে। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা দেখি এরা বিছানায় নেই, মনে হয় ওর আম্মুর সাথে রান্না করতে গেছে। এমন সময় শালিকা হাতে কফির মগ নিয়ে রুমে প্রবেশ করলো। বলল, দুলাভাই ধরেন। কফি দেখে আমার জিহ্বা পুরার কথা মনে পড়ে গেল। আত্মা পানি শূন্য হয়ে গেল। না, শালিকার কাছে সব বলা যাবে না। কফিটা নিয়ে বেলকুনিতে গেলাম, শালিকাও পিছে পিছে গেল। শালিকাকে একের পর এক প্রশ্ন করতে লাগলাম কফি ঠান্ডা করতে। মীরা, তুমি তো ক্লাস 10-এ পড়ো, তোমার স্বপ্ন কি? আমি একজন ডাক্তার হব। মীরা, তুমি প্রেম করো না? শালিকা এমন প্রশ্ন শুনে একটু লজ্জা পেল মনে হয়। তারপর আমাকে কিছু লজিক শুনিয়ে দিল। বলল, প্রেম করলে জীবনটা এলোমেলো হয়ে যায়। বয়ফ্রেন্ডের হাত ধরলে লোকে বলবে এমন মেয়ে বাবা মায়ের কলঙ্ক। আর বাবা মা কথা মতো বিয়ে করলে বলবে মেয়েরা ঠকবাজ। আর আমি দেখেছি রিলেশন গুলো কোনো পরিবার মেনে নেয় না। তোমার কথা মানছি, তবে 20 বছর তোমার রিমোট তোমার বাবা কন্ট্রোল করলো। তুমি কি খাবে, কি পরবে, কি করবে, বাকি 20 বছর তোমার স্বামী কন্ট্রোল করবে। যদি সে ভালো হয় তো শান্তি পাবে, আর না হলে তো শেষ। আর বাকি 20 বছর ছেলে মেয়ে কন্ট্রোল করবে। জীবনটা তোমার, তাই সিদ্ধান্তটাও তোমার। শালিকা আমার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। ও ভাবছে এতক্ষণে আমার কফি শরবত হয়ে গেছে, তাই একদমে ঠকঠক করে মেরে দিয়ে একটা বিজয়ের হাসি হাসলাম। শালিকা বুঝতে পারেনি। পাঠকবৃন্দ, আপনারা আবার কইেন না। আর গল্পে কোনো অভিযোগ থাকলে প্লিজ ইনবক্স করবেন, তবে কমেন্টে খারাপ কথা বলবেন না। রুমে এসে ফ্রেশ হলাম। মোবাইলে ফেসবুকিং করছিলাম মেয়েদের সাথে। এমন সময় নাস্তার জন্য ডেকে গেল ইরা। দোতলা থেকে নামতে পা ব্যথা শুরু হয়ে গেল। শ্বশুরকে বলতে হবে লিফট লাগাতে, মনে মনে ভাবলাম। এসে শ্বশুর শাশুড়ির সাথে কৌশল বিনিময় করে খেতে বসলাম। খাওয়ার মধ্যে হঠাৎ বলে বসলাম, মীরা নাকি ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। মীরা তো পুরাই শক, সাথে আমার বউ। আমি কন্টিনিউ করে বললাম, আব্বু, মীরা সকালে আমায় কফি খেতে খেতে বলল, দুলাভাই আপুর তো বিয়ে হয়ে গেছে, একা একা আর ভালো লাগে না, একটা ব্যবস্থা করে দেন না। মীরা লজ্জায় মুড়মুড়ি অবস্থা, মুখ পুরো লাল হয়ে গেছে। শ্বশুর আব্বা একটু খুব খুব করে কাশি দিলেন। শাশুড়ি তো মীরাকে চোখ দিয়ে পুড়িয়ে দিচ্ছে। মীরা আমারে কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের জীবন এমন কেন? 20 বছর তাদের রিমোট তাদের বাবার কন্ট্রোল করে, আর 20 বছর তার স্বামী, তারপর 20 বছর তার ছেলে মেয়ে। আবার বলে কি আমাদের কি একটু সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে পারে না? মনে মনে নে কাচ্চুর্নি, আর গরম কফি খাওয়াবি, আর কুত্তা দেওয়া ভয় দেখাবি, সব মীরার উপর চাপিয়ে দিলাম। বয়স কত? সবে তো 17। এখনই এত পাকনা পাকনা কথা ডানা গজাইছে। আগে তো পড়ালেখা শেষ করে মীরা দৌড়ে রুমে ঢুকে গেল। সুর বলল, ইরার মা, তোমার মায়াটা বোঝাও। আমি চুপচাপ খেয়ে রুমে আসলাম। রুমে আসতেই মীরা হুমকি দিয়ে গেল, কাঁদতে কাঁদতে, 2 ভাইয়ের বাচ্চা তোরে খাইছি, মনে রাখিস। আমিও বড় মুখ করে ভেঙচি করে বলে দিলাম, যা যা দেখা যাবে। কিন্তু কে জানতো আমি নিজে বিপদ নিজেই ডেকে এনেছি। একটু পর ইরা এসে বলল, আর যাই হোক, তোমার রিমোট আমি কন্ট্রোল করব। এই কথা শোনার পর আমি যেন আকাশ থেকে বঙ্গোপসাগরের শেষ প্রান্তে এক দ্বীপের জঙ্গলে পড়লাম। আর কিছু থ্রেড দিয়ে গেল, সব মাথার উপর দিয়ে গেল। মনে মনে একটু ভেবে নিলাম, সামনের হাল যে দিক দিয়ে যাবে, পেছনের হালও সেই দিক দিয়ে যাবে। যেমন লাউ তেমনই কদু, বড় বোন যে ছোটটাও তো তেমনই হবে, তাই না? মীরা তো আমারে ছাড়বে না শোধ না নিয়ে।
যা ডোজ দিয়েছি ওরে। কি ভাবছেন এত? না কিছু না, চলেন না আমরা আমাদের বাড়ি চলে যাই। আজব পাবলিক তো, কালকে আসলে আবার আজকে চলে যাব, মানে কি? ড্যামনার গাছ একটা। আব্বুর ব্যবসা নাকি শুরু করেছেন ঠিক মতো, তো তারপরেও তো বলে কাজেও যান না। কলিজাটা ঢুক করে উঠলো এসব শুনে। বিড়বিড় করে বললাম, কাজ করি না করি সেটা আমার বাপের সম্পত্তি, তোর কি? মুখ ফুসকে তুই বলে ফেলেছি। এই কি বললেন, আবার বলেন তো। না না কিছু বলিনি তো। আর 20 বছর বাবার বাড়ি থেকেও মন ভরেনি। নিজে কার বাসায় থাকো, নিজের মন ভরেনি? তর্ক তো ভালোই করতে পারেন। চুপ করেন, নইলে ভালো হবে না। নিজের বাড়ি বলে ক্ষমতা দেখাও না। আমার বাসায় গিয়ে নেই, দেখে নিব। দেখে তো নিয়েছিনি, লুচ্চা। ও হ্যালো, আমি ওই দেখার কথা বলিনি কিন্তু। হইছে, জানি জানি, সব আজে বাজে জিনিস মাথায় ঘুরে। তুমি বেশি পণ্ডিত। মূর্খ। উফ, কেন যে বিয়ে করতে গেলাম। ইরা বাইরে চলে গেল, আমি রুমে ঘাটে শুয়ে ভাবতে লাগলাম মীরার থেকে কেমনে বাঁচবো। যেই ফাজিল শয়তানের খালা শোধ না নিয়ে তো ছাড়বে না। ফেসবুকে ঢুকছি, এমন সময় খ্যাপা বাঘি নিয়ে হাজির, ফুসফুস করতে করতে। তাই তুলা ভাইয়ের বাচ্চা, তুই আমি কইছি আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। দেখো মীরা, ভদ্রভাবে কথা বলো। আমি তোমার দুলা বলার আগেই তুই ভদ্রতা দিয়ে তুই পানি খা। একটু আগে প্রেম করার জন্য আপনিই বুদ্ধি দিলেন, আর খাবার টেবিলে এমন কাঁচা কাঁচা মিথ্যা কথাগুলো কেন বললেন? না, একটু আধা পাকা ছিল মিথ্যাগুলো। দেখে নিব। এটা বলে চলে গেল। কে যে কি দেখার কথা বুঝতেছি না, পাগল হয়ে যাব। কেন যে বিয়ে করতে গেলাম। দুপুর 12টার সময় ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসলো। পঙ্গু, তুমি কি করো? বুকটা খট করে উঠলো, এটা আবার কে? আমি তো কোনো মেয়ের নাম্বার দেইনি, গার্লফ্রেন্ড এক্স কেউ তো নেই। কি হলো বাবু, কথা বলো না কেন? ইরার ফোনটা রুমে ছিল, সাথে সাথে নিয়ে নাম্বার চেক করলাম, না নাম্বার মিলে না। মীরাও নয়, তাহলে কে সে? কল আইসা পড়েছে, টুং টুং টুং। কলটা ধরতেই একটা মেয়ে চাপা হাসি হাসতে হাসতে বলল, বাবু কি করো তুমি? কে বাবু, কে আপনি? কেন বাবু, তোমার সোনা পাখি। না, এটা তো মীরার কণ্ঠ না। বুইন, কে তুই? রং নাম্বার, বিরক্ত করিস না। নাম্বার ব্লক করে দিলাম। তাহলে তোমার বোনের নাম্বারে ফোন দিয়ে সব বলে দিই। সব বলবেন মানে কি বলবেন? তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, 2বার ডেটিং, আমার পেটে তোমার বাচ্চা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুইন, কে তুই? 15 মিনিট কথা বলতে বলতে ইরা রুমে ঢুকলো। কার সাথে কথা বলছো? ফ্রেন্ড। কোন ফ্রেন্ড? কলেজ ফ্রেন্ড। ছেলে না মেয়ে? উফ, আমার মাথা। আচ্ছা দোস্ত, বাই। একটু জোরেই বললাম। আপনারা তো জানেনই মেয়ে মানুষের কাজই সন্দেহ করা। এরা সত্যি কথা বললে বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা বললে ঠিকই করে। আচ্ছা বাবু, বাই। আরে নাটক, তাড়াতাড়ি গোসল করে নাও, টেবিলে খাবার দিচ্ছি। এটা বলে চলে যাচ্ছে। তারপর নাম্বার ব্লক করিনি, যদি আবার ইরার ফোনে কল দেয় এই ভয়ে। ফোনটা রেখে শাওয়ার নিলাম, রুমে ঢুকে কাপড় পরে নিলাম। এমন সময় দেখি শালিকা বিজয়ী হাসতে হাসতে রুমে ঢুকে খাটে বসলো। কি বইনি, সব ভুলে গেছো দেখছি, খুব খুশি খুশি লাগছে। ঘটনা কি? ঘটনা তো আছেই। ইরা রুমে এসে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে মীরাকে বলল, তোর দুলা ভাইকে খাবার টেবিলে নিয়ে যা। আচ্ছা আপু। হাসি খুশি নামছিলাম সিঁড়ি দিয়ে। মীরা, জানো তো শালি মানে আধা ঘরওয়ালি। কয়টা লাগে আপনার? মানে? এই জন্যই আপু বলে আপনার চরিত্র খারাপ। আরে মজা করছি। আপুকে বলে দিব আপনার গার্লফ্রেন্ড আছে। অর্ধেক সিঁড়িতে থেমে গেলাম, গলা শুকিয়ে কাঠ। মিথ্যা বলে কি লাভ বইন? নিচে মনে হয় ফেরেশতা, আমার কাছে প্রমাণ আছে। প্লিজ বইন, প্যাচ লাগাইস না। শুরুটা কে করেছে? চাপা হাসি হাসতে হাসতে ডাইনিং টেবিলে বসে গেল। শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বাও আছে। আমি আস্তে আস্তে নেমে চেয়ার টেনে টেবিলের পাশে বসলাম। একটু পর ইরাও আসলো। খাওয়া শুরু করছি। একটু পর আবার ফোনটা টুংটুং করে বাজতে লাগলো। গোস্তটা মুখ থেকে পড়ে গেল। মীরা বেহায়ার মতো মুখ চুপিয়ে হাসছে। ফোনটা কেটে দিলাম। বুঝেছি এটা মীরার কাজই হবে, তার কোনো বান্দরনি হবে, প্রতিশোধ দিতে চায়। একটু পর আবার কল দিল। ফোনটা ধরতেই বলল, বাবু কি করো, খাইছো? দোস্ত লাঞ্চ করছি, খাওয়ার পরে কথা বলবো ভাই। আরেক লোকমা মুখে দিতেই ফোনটা টুংটুং করে বাজতে লাগলো। কে বারবার ফোন দিচ্ছে খাওয়ার সময়? দেখি ফোনটা। কলিজাটা ধুক করে উঠলো। দিলে তো ধরা পড়ে যাব। খট করে ফোনটা অফ করে দিলাম। তারপরও খপ করে ফোনটা নিয়ে নিল। কোন ব্যক্তি বারবার কল দেয়, জানে না এখন খাওয়ার সময়? শ্বশুর বলল, আহা হয়তো কোনো দরকার খুব, তাই।
এমন সময় কল দেয় নাকি? তারপর কোনো রকম খেয়ে রুমে আসলাম, একটু ঘুমানোর দরকার। ধূপ করে খাটে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ফোনের কথা মনেই নেই। বিকেলে ঘুম ভাঙলো, গোধূলি লগ্ন। জানলা দিয়ে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। উঠে দেখি দুই বোনের একজনও নেই, মনে হয় ছাদে গেছে। ফ্রেশ হয়ে ছাদে গেলাম, কিন্তু কে জানতো মীরা তার বোনের কানে এতক্ষণে কান পড়া দিয়ে দিয়েছে। আমি যেতেই দেখলাম আমার সাদের ফোনটা সুইসাইড করেছে। না, এটা সুইসাইড না, হত্যা। ফোনটার বাবা মা নেই বলে এত নির্যাতন করলো। এরা চোখ রাঙিয়ে তাকালো। মীরা দূর থেকে বিনা টিকিটে সিনেমা দেখছে। আমি বুঝে গেছি সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাই আশেপাশে তাকিয়ে রইলাম। হ্যাঁ, একটা গোলাপ গাছ, কত সুন্দর কয়েকটা ফুলও ফুটে আছে। একটা ফুল খপ করে ছিঁড়ে হাঁটু গেড়ে বসে বললাম, ওই প্রিয়, গোলাপের সবগুলো লাল আজ তোমাকে দেব, তুমি নেবে? আর কিছু দিবে না? ইরার কথা শুনে বুঝলাম এ যেন তুফানের পূর্বে শান্তির আবহাওয়া। প্রিয় আমার, আকাশে সবগুলা মেঘ দেব। আর স্নান সেরে আসা কদম, সৌরভ ছড়ানো হাসনা এনা আর নিশুতি রাতকে ছুঁয়ে দেওয়া স্নিগ্ধ বেলি দেবো। এবার হ্যাপি? আর হিম হাওয়ার সদ্য সকাল, মিষ্টি রোদ্দুর, অলস দুপুর, ক্লান্ত বিকেল, বিষণ্ণ সন্ধ্যা, মায়াবী রাত, সবই তোমাকে দিলাম। আর কি চাও বলো? এগুলো শুনে সে এখনো কোনো ফিলিংস দেখালো না, শুধু ফুলটা হাত থেকে ছো মেরে টেনে নিল। আপনি আমাকে অনেক কিছু দিলেন, এবার আপনি কি চান? আমার সবটা সময় জুড়ে বুকের বাম পাশে চিনচিন ব্যথা হয়ে থেকো প্লিজ। ফুলটা হাত থেকে নিচে ফেলে দিল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, এত এত রোমান্টিক কথা বললাম, একটু আমার জন্য ফিলিংস হয় না? তোর ফিলিংস দিয়া তুই মুড়ি খা। এইগুলো কি? আমি নাকি ডেটিং করছি হ্যান ত্যান শোনালো ওই মেয়ে। লও ঠেলাই, পণ্ডিতকে কে বুঝাবে? উঠে দাঁড়াতে ইরা আমায় দেয়ালের সাথে চেপে ধরলো, সাথে সাথে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আমি অসহায় দৃষ্টিতে মীরার দিকে তাকালাম। সেও নিস্তব্ধ, কারণ সে জানতো না এমন হয়ে যাবে। আর ইরা তো চোখ দিয়েই পুড়িয়ে দিচ্ছে। আবলা একটা পোলা পাইয়া দুই বোন মিল্লা নির্যাতন করছে, পুরুষ নির্যাতন। আমি চুপ থাকলাম। তোর বাসায় আর আমি যাব না। তুই কালকেই চলে যাবি আমার বাসা ছেড়ে। লম্পট, অসভ্য, লুচ্চা, ক্যারেক্টারলেস। এই জন্য আমার কাছ থেকে দূরে দূরে থাকিস। অন্য মেয়েদের সাথে তো ফষ্টি নষ্টি ভালোই করিস। আবার বলে কি বাবু। এটা বলেই কিক দিতে চাইলো আমার ভবিষ্যতে। আমি আগেই কাঁচামচু হয়ে গেলাম, তাই দিল না। তারপর ছেড়ে দিল। রাগের কারণে তুই বলেছে। আমি মন খারাপ করে রুমে এসে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আমি বিয়া কইরা ফাইসা গেছি মাইন্ডার চিপায়। সব দোষ ওই গুটি বাজে। আর ইরা তো আমায় ভালোবাসেই না, কাছেও ঘেঁষতে দেয় না, বউয়ের অধিকারও দেয় না, আবার স্বামী বলে দাবি করে। অন্য মেয়েদের সাথে একটু কথা বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয় বুঝি না। বিয়ে করেছি বলে মনে হয় মাথায় উঠে গেছে। আমাদের বাসায় যেয়ে নি একবার, মজা দেখাবো। রাগে আমার চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে। কিভাবে নিজেকে নির্দোষ ঘোষণা করা যায়? পেয়েছি আইডিয়া। কয়েকটা তেলাপোকা ধরা দরকার, সব মীরার জামার উপর ছাড়াবো। খাচ্চুর্নি তেলাপোকা তো ভয় পাস। সত্যিটা বের হলে ইরাকেও সব সুদে আসলে ফেরত দিব। পাইছিটা কি তোরা দুই বোন? দেশটারে মগুর মূল্য পাইছস নাকি? যেই ভাবা সেই কাজ। সন্ধ্যার সময় চুপি চুপি রান্নাঘরে চোরের মতো ঢুকে গেলাম। না, কেউ নাই, এখনই সুযোগ, হাত ছাড়া করা যাবে না। আলমারির পেছনে খুঁজে খুঁজে কয়টা বড় বড় তেলাপোকা কামচিয়ে কামচিয়ে ধরলাম। ইস, কি বিচ্ছিরি গন্ধ! ওয়াটু, আমারই গা গুলিয়ে যাচ্ছে। তবুও ধরলাম কয়টা। মুঠের মধ্যে তিনটার বেশি আর ধরে না। একটা রাখতে গেলে আরেকটা পালিয়ে যায়। যত বলি যাস না থাক, ততই পালিয়ে যেতে চাই। তেলাপোকাও আমার কষ্ট বুঝলো না। চিপে রাখতে রাখতে এমনি আধামরা অবস্থা হয়ে গেছে। বের হওয়ার সময় হুট করে আম্মার সাথে রান্নাঘরের দরজায় দেখা। বুকটা ধুপ করে উঠলো। বাবা সাইফুল রান্না করে কি? তৃষ্ণা পেয়েছিল, পানি খেতে এসেছি। হাত পেছনে লুকিয়ে রেখেছি। আম্মা বারবার আর চোখে তাকাচ্ছে। হাতে কি? কিছু না। কই দেখি দেখি। দেখেও নিল। সব থার্ড পার্সন মহিলার জাত গোষ্ঠী, মনে হয় মা মেয়ে সব এক। মনে হয় বাপ দাদা সম্পত্তি চুরি করে নিয়ে যাচ্ছি। আর কয়টা গালি দিলাম মনে মনে। তারপর চলে আসলাম। ইরা রুমে নেই। মীরার ঘরে দেখলাম মন খারাপ করে জানলা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বাইরেটা ঘুটঘুটে ছেয়ে গেছে অন্ধকারে, তবুও প্রিয়সী আমার দাঁড়িয়ে আছে ভীষণ অভিমানে। বুঝেছি
আমি মেঘ করেছে তার আকাশে, দমকা হাওয়ায় উড়িয়ে দিতে হবে এখনই। সব কয়টা তেলাপোকা মীরার সামনে নিতেই ও একটু ঢোক গিলল। ইরার আগি চোখে তাকিয়ে বলল, ছি। মীরাকে বললাম, সত্যিটা কি বলবে নাকি সবগুলো উপরে ছাড়বো? কিন্তু বাকি টুইস্ট মীরা দিল, বলল, দুলা ভাই আমি সব ভয় পাই না। হায় হায়, বলে কি শালি আমার শ্বশুর আমারে এমনি ঠকাইলো? কি চিজ ডাউনলোড করলো বুঝতেছি না। সব প্ল্যান শেষ করে জল ঢেলে দিল। একটু বুকটা ছ্যাত করে উঠলো। ভ্যাত বলেই তেলাপোকাগুলো মীরার শরীরে ছুড়ে দিলাম। একটা উড়ে গিয়ে ইরার শরীরে ঝাড়ে বসলো। একবার আর চোখে তাকালো, দ্বিতীয়বার করে সোজা আমার বুকে। ব্যাস, সার্কাস শুরু। মীরা হাউমাউ করে চিল্লানি শুরু করলো চোখ বন্ধ করে। দুলা ভাই বলছি, সরান, সব বলছি। প্লিজ সরাও এটা। মীরা চোখ বন্ধ করে কান্না কণ্ঠে বলল, প্লিজ সরাও এটা। মীরা সুযোগ পেল না, বুকে আসার মিস হয়ে গেল। এ তো ভারী অন্যায়, কি বলেন পাঠকবৃন্দ? মীরা জায়গা থেকে এই বিছানায় লাফাচ্ছে, আর চোখে তেলাপোকা দেখছে, আবার করে চিল্লানি দিচ্ছে। আমি বুঝি না তেলাপোকা বাঘ না ভাল্লুক, এত ভয় পাওয়ার কি আছে? মীরার গায়েরটা ধরে দূরে ছুঁড়ে দিলাম। এ বুকেই আছে, ভালোই লাগছিল। ওই নাম্বারটা কার ছিল? আমার বান্ধবী, প্লিজ এগুলো সরান। সব করে ধরে ফেললাম দুইটা তেলাপোকা। ইরা একটু পর দূরে সরে দাঁড়ালো, গিয়ে মীরার গালে ঠাস। এমনি বেচারে ভয়ে কেঁদে ফেলেছে, তার উপর আবার চর হজম করতে পারলো না। এতক্ষণে শ্বশুর শাশুড়ি হাজির। আমি বুঝি না এই মেয়ের হাত এত চলে কেন? থাপ্পড় মারাটা কি খুব দরকার ছিল? যত সব। এটা বলে রুমে চলে আসলাম। কি হয়েছে এখানে? চিল্লাচ্ছিস কেন? বল, ওরে মারলি কেন? তোমার গুণবতী মেয়েকেই বলো কি করেছে ও। এটা বলে রাগ দেখিয়ে রুমে চলে আসলো। মেঝেতে দাঁড়িয়ে আমায় দেখছে। আমি খাটে হেলান দিয়ে কপালে হাত দিয়ে শুয়ে আছি। এই সাইফুল, এদিকে তাকাও। কোনো প্রতিক্রিয়া করলাম না। আই এম সরি, আমি বুঝিনি। থাক, কারো সরি বলা লাগবে না। আমি তো ক্যারেক্টারলেস, লুচ্চা। একটু অভিমানের সুরে বললাম, সরি বলছি তো। আমি কে যে সরি বলবে? ইচ্ছে হলে মারবে, আবার ইচ্ছে হলে সরি বলবে। ইসে, আমার বরটা বুঝি রাগ করেছে অনেক। মনে মনে আজ আর রোমান্টিক কথাই ভুলছি না। অনেক জ্বালাইছোস। কারো উপর রাগ করতে অধিকার লাগে, আমার কি সেটা আছে নাকি? এটা বলে সোজা বুকে শুয়ে ঠোঁট জোড়া দখল করে নিল। নিমেষে সবকিছু ভুলে গেলাম, আমিও জড়িয়ে নিলাম। এত লং কিসিং ছিল যে দুজনেই হাঁপিয়ে গেছি। উফ, সে কি অনুভূতি! নরম ঠোঁটের ছোঁয়া পেতে শরীর শিউরে উঠলো। যুগ যুগ ধরে এই ছোঁয়া পেতে চাই। মুয়াজ্জিন এশার আজান ফুকলো। আর রাগ আছে? হ্যাঁ, ভুল করেছেন তো সাজা পেতেই হবে। তো কি সাজা দিবেন আপনি? সবসময় তুমি করে বলবে। তুমিও। সবসময় খাইয়ে দিতে হবে, আমিও তোমায় খাইয়ে দিব। আচ্ছা। তারপর বলো, কখনো আমার আগে ঘুম থেকে উঠতে পারবে না। সবসময় আমি তোমার আগে ঘুম থেকে উঠে তোমার ঘুমন্ত নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে থাকবো। ইস, পারবে তো? এত বড় বড় কথা যে বলছো। খুব পারবো। তারপর? শীত হোক আর গরম হোক, সবসময় দুজনের 8টি হাত পা একত্রিত করে গিট্টু বানিয়ে ঘুমাবো। পাগল নাকি তুমি? গরমের সময় কেমনে কি? এটাই শাস্তি। সকালবেলা আমি কাজে যাওয়ার সময় 5, আবার কাজ থেকে ফেরার পরে 5, মোট 10টা কিস করতে হবে প্রতিদিন। আর আমার লজ্জা করবে না বুঝি? সব লজ্জা ভেঙে দিব। যা দুষ্টু। যখন দেখবে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, আমি ঝটপট করে বাসায় চলে আসব। তুমি আমাকে দেখে অবাক, কি ব্যাপার এই অসময়ে তুমি বাসায়? বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি হাত ধরে টেনে তোমাকে ছাদে নিয়ে যাব। ইচ্ছে মতো ভিজবো দুজন। তেমন কিছুই হবে না, শুধু বৃষ্টিতে ভেজার আনন্দ। যদি জ্বর হয়? তুমি আমার কাছে থাকলে হবে না। তারপর বলো। লাঞ্চের পূর্ব মুহূর্ত হঠাৎ ফোন করে বলবে, এই আজ রান্না করতে ভালো লাগছে না, চলো না আজ দুপুরে বাইরে লাঞ্চ করি, আমি বাসায় চলে আসবো। এসেই অবাক, আমার সব ধরনের প্রিয় খাবার রান্না করে সাজিয়ে রেখেছে ডাইনিং টেবিলে। আমি তোমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তুমি খিলখিল করে হেসে লুটিয়ে পড়বে আমার শরীরের উপর। কানে কানে ফিস ফিস করে বলবে, কেমন হলো সারপ্রাইজটা? আমি তোমাকে জড়িয়ে ধরবো, এমন সারপ্রাইজ দিতে হবে। ওরে দুষ্টু রে, সব রোমান্টিক ভূত মাথা নিয়ে ঘুরো তাই না?
একটু পর শাশুড়ি খাওয়ার জন্য ডেকে গেল। ইরাকে বললাম, যাও খাবারটা রুমে নিয়ে আসো, খাইয়ে দিবে। ইস, আমি পারবো না, লজ্জা করে। একটু আগে না বললে দিবে? এখন না, পুরনো হলে। থাক, লাগবে না, যাও। বুক থেকে সরিয়ে দিলাম। ঠং দেখলে বাঁচি না, তাড়াতাড়ি আসো। খাচ্চুর্নি, এই ছিল তোর মনে? আমার রাগ পানি করে দিয়ে এখন আবার আগের রূপে ফিরে আসছিস? কি আর করব, এক বালতি কষ্ট নিয়ে ডাইনিং টেবিলে বসলাম। মীরাও এসেছে, গাল তো লাল হয়ে আছে, চোখও কেঁদে কেঁদে লাল করে ফেলেছে। কি বেহায়া মেয়ে রে বাবা, রাগ বলতে কিচ্ছু নাই। আমার চোখে চোখ পড়তেই পেঁচার মতো মুখ বাঁকা করে ডান গালটা বাঁকা করে ভেঙচি কাটলো। এই দুই বোন পুরো এক, যেমন লাউ তেমনই কদু। পাঠকবৃন্দ, আপনারা কদু চিনেন তো? খাওয়া শেষ করে রুমে আসলাম। একটু পর ইরা এসে আমার পাশে শুয়ে পড়লো। একটু কাছে আসো না। কেন, কোনো খারাপ মতলব আছে নাকি? না না, বলছিলাম কি, চলো একটা খেলা খেলি। এত রাতে কি খেলা? ওই যে যেটা খেললে দুজন মানুষ থেকে তিনজন হয়ে যায়। বিশ্বাস করেন, মুখের কথা মুখে থাকলো। এই ছিল আমার কপালে। হু করে হাত মুষ্টি করে মাথায় দিল একটা বাড়ি। এসব বাজে খেলা কোত্থেকে শিখেছেন, অসভ্য শয়তান? চুপচাপ ঘুমাও। অসহায় দৃষ্টিতে তাকালাম, তারপর আচ্ছা বলে পাশ ফিরে শুইলাম। ও অন্য পাশে ঘুরলো। হাত চূর্ণির একটুও মায়া হয় না আমার প্রতি। কত স্বপ্ন ছিল একটা রোমান্টিক বউ জুটবে আমার কপালে, কত আইডিয়া খাটালাম বিয়ে করার জন্য। এই তো বিয়ের কয়েকদিন আগে মা বিরিয়ানি রান্না করলো। প্লেটটা হাত থেকে নিচে ফেলে দিয়ে বললাম, এটা কি কোনো রান্না হলো? প্রতিদিন এক হাতের রান্না আর ভালো লাগে না, রান্নার হাত পাল্টানো দরকার। বাবা, মা, ছোট বোন আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মা গোমরা মুখ করে বলল, রান্না কি খারাপ হয়েছে? উফ মা, রান্না খারাপ হবে কেন? রান্না ভালো হয়েছে, কিন্তু প্রতিদিন এক হাতের রান্না আর খেতে মন চাচ্ছে না। মা রেগে গিয়ে বলল, রান্না ভালো হলে খেতে সমস্যা কি? তোমার বিয়ের শাড়ি আছে? থাকবে না কেন, ওটা আমার সবচেয়ে পছন্দের শাড়ি, যত্ন করে রেখে দিয়েছি। ওই শাড়ি যদি এতই পছন্দ হয়ে থাকে তাহলে সবসময় পরো না কেন? পছন্দ হলে এক শাড়ি সবসময় পরতে হবে নাকি? এক শাড়ি যেমন সবসময় পরা যায় না, তেমনি এক হাতের রান্নাও সবসময় খাওয়া যায় না। তাহলে কি রান্নার জন্য কাজের লোক রাখবো? কি করে বুঝায় মনের কষ্টটা? আমি হতাশ হয়ে বললাম, বেতন দিয়ে টাকা অপচয় করে লোক রাখার দরকার কি? তাহলে কি তোর ছোট বোন রান্না করবে? উফ মা, কয়দিন পরও অন্যের বাড়ি চলে যাবে, কত খাটাখাটনি করবে। এখন না হয় বাবার বাড়িতে একটু সুখে থাক। রাগ করে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। আর কত সহজ করে বুঝাবো, বিয়ে করতে চাই, বয়সটা কি আর কম হইলো? উফ, রুমে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ বাবাকে দেখলাম বারান্দায় আসতে। বাবাকে দেখে কোল বালিশে জোরে জোরে লাথি মারতে লাগলাম। লাথি মেরে কোল বালিশ ফ্লোরে ফেলে দিলাম। লাথি মারার শব্দ শুনে বাবা আমার রুমে এসে বলল, কি হয়েছে? এমন শব্দ কিসের? আর কোল বালিশ ফ্লোরে কেন? আমি হতাশার এক নিঃশ্বাস ছেড়ে বললাম, সকালে দেখছি কোল বালিশটা খাটের ওই পাশে, দুপুরেও দেখছি ওইখানে, রাতেও দেখি ওইখানেই, একটু নড়ে চড়ে নাই। যে জিনিস একটু নড়াচড়া করে না ওটা খাটায় রেখে কি করবো? তাই লাথি মেরে ফেলে দিলাম। বাবা কোনো কথা বললো না, কোল বালিশ তুলে নিয়ে চলে গেল। এতদিন কোল বালিশটা সম্বল ছিল, আজ সেটাও চলে গেল। এই দুঃখ আমি কাকে বলি? পরের দিন কেমনে যে আমার আব্বুর মাথায় সুবুদ্ধি উদ্ভব হলো আল্লাহই জানে। সকালে ছোট বোন ফারিয়া এসে ঘুম থেকে ডেকে তুলে বলল, ভাইয়া সারপ্রাইজ আছে তোর জন্য, জলদি উঠে তৈরি হয়ে নে। কেন, কোথায় যাব? আগে 500 টাকা দাও, নয়তো বলবো না। বোন, এখন 300 আছে, সবটা নিয়ে নে। আগে বল ঘটনা কি? আমার ভাবি দেখতে যাচ্ছি। এটা বলেই চলে গেল। আমি দরজা বন্ধ করে একটু লুঙ্গি ডান্স করছিলাম। বিয়া যে কত মজা, বউয়ের সাথে ঘুমাবো, উফ, ভাবতেই কলিজা খুশিতে ফাইটটা যায়। 5 দিনের মাথায় বিয়ে, আর আজ এই দিনও দেখতে হয়। বউ থাইকাও বউয়ের আদর পায় না। আল্লাহ আমারে তুইল্লা নাও, নইলে একটা মোটা দড়ি ফেলাও আমি উঠা যায়। এসব হাবি জাবি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছে খেয়াল নেই। সকালবেলা এই যে মহারাজ, ছাড়ুন, একটু নড়তেও পারছি না, সকাল হয়ে গেছে, উঠবো আমি একটু। ও সরি, কোলবালিশ ভেবে জড়িয়ে ধরেছিলাম। থাক, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না, আমি সব বুঝি, মিথ্যুক একটা। কাকচুন্নি, তোর উপর প্লাস্টিকের হেডা পড়বো। সবসময় পণ্ডিতি করিস, 2 লাইন বেশি বুঝিস। মিউট করে গালে দিলাম যেন না শুনে, নইলে তো খবর করে ছাড়বে। ও উঠে শাড়ি ঠিক করতে লাগলো। আমি একটু আর চোখে ওগুলা দেখলাম। কি দেখো এভাবে? কই, কিছু দেখি না তো। অসভ্য। এটা বলে অসময় ঢুকে গেল। আমি অসহায়ের মতো খাটের মাঝে বসে ওর জামার পানে তাকিয়ে রইলাম। নিজের জিনিস
দেখলেও দোষ, এই কষ্ট কারে দেখায়। তারপর এক বদনা কষ্ট নিয়ে আবার শুয়ে পড়লাম। সবে 6:45 বাজে। 8টার সময় মীরা কফি নিয়ে হাজির। এই দুই বোন আমার জীবনটা টানা টানা করে লাইবো। চালাইতে চালাইতে আর থাকা যাবে না শ্বশুর বাড়ি। শালিকা কেন বুঝে না আমি কফি খেতে পারি না? নিন ধরেন। উঠে বসে ধরলাম কফির মগটা, টুকটাক কথা বলছি আর দেখাচ্ছি কফি খাচ্ছি, কিন্তু আমি খাইনি। মীরাকে বললাম সেদিনের জন্য আই এম সরি। আমিও। 10টা না 5টা না, একটা মাত্র শালি, একটু তো দুষ্টুমি করতেই পারি। কিন্তু বেশি পাকনামি ভালো না। বুঝছি শালিকা এখনো নরমাল হয়নি, কিছু গিফট কিনে দিতে হবে। এতক্ষণে আমার কফি শরবতে পরিণত হইলো। আমি ডক ডক করে মেরে দিলাম। তোমার বোন কই? আমার বোন আপনার কিছু না। এভাবে বলছো কেন? আপনার বউ নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসা থেকে যান। মারতে মারতে ভালো ভালো কইরা হালাইছে। একটু অভিমানের সুরে বলল, বড় বোনগুলো এমনই হয়, ছোটগুলোরে ঢিপঢাপ মারে খালি। কিন্তু এই সাইফুল কি জিনিস সেটা বাসায় গেলে বুঝাবো। মীরা চলে গেল। আমি ফ্রেশ হয়ে একটু টিপাটিপি করলাম মীরার ফোনটা। আমারটা তো খুন হয়েছে। বাসায় ফোন করে আম্মুর সাথে কথা বলে নিলাম একটু। ছোট বোন বলল বউ পেয়ে নাকি বাড়ির কথা ভুলে গেছি, শ্বশুর বাড়ি নাকি রসের হাড়ি। আর আমি হাড়ি থাক দূরের কথা, এক কচিও পেলাম না। ফোনটা রেখে কিছুক্ষণ পর শ্বশুর শাশুড়ির সাথে কুশল বিনিময় করে নাস্তাটা গবাগব খেয়ে শালিকাকে নিয়ে বাইরে এলাম। উদ্দেশ্য মার্কেট যাব, একটা ফোন কিনবা, শালিকাকে কিছু কসমেটিক্স কিনে দিব, সাথে আর একটা আবদার ফুচকা খাবে। রিক্সা করে মার্কেটে গেলাম। পাশে বুথ থেকে টাকা তুললাম। 26,000 টাকা দিয়ে একটা সেট নিলাম। শালিকাও কিছু কসমেটিক্স কিনলো। হীরার জন্য এক জোড়া নুপুরও কিনে নিলাম। তারপর মার্কেটের বাইরে বের হয়ে দেখছি সেই অখাদ্য কুখাদ্যগুলো বিক্রি হচ্ছে, আর একদল ক্ষুধার্ত কাকের মতো কিছু মেয়ে সেগুলো বড় বড় হা করে গিলছে। শালিকাও সোজা চলে গেল সেখানে। মনে হয় কয় যুগ ধরে খায় না। এক প্লেট নিয়ে টুপাটুপ গিলে খাচ্ছে সব কয়টা মেয়ে। এত বড় বড় হা করছে, মনে হয় টাইটানিক জাহাজ অনায়াসে এদের মুখের ভেতর ঢুকে যাবে। শালিকাকে বললাম তুমি খাও, আমি ওপাশ থেকে আসছি। ফুটপাতের এক দোকানে এসে এই মামা একটা সুইচ দেন তো। নিয়েই ধরিয়ে দিলাম এক টান। অনেক দিনের তৃষ্ণা, মনে হয় কয় যুগ ধরে খাই নাই এই চিজ। কি যে শান্তি। কিন্তু আসলে 7 দিন হবে। যারা বলে টাকা দিয়ে ধোয়া কিনে খায় তারা বোকা। একবার খেয়েই দেখুক না কত শান্তি। সিগারেটে যাকে সিগারেটটা লুকিয়ে টেনে নিলাম। শালিকা দেখলে প্যাচ লাগাই দিবে, বিশ্বাস নেই। মেয়েদের পেটে কথা থাকে না। গিয়ে দেখি সে 3 প্লেট এসব অখাদ্য খেয়েছে। বলল দুলাভাই চলেন এবার। বিল দিয়ে রিক্সায় উঠতেই শালিকা শার্টের কাছে মুখ আনতেই বুঝে গেল আমি সিগারেট খেয়েছি। দুলা ভাই আজকে বাসায় গেলে আপনার খবর করেছে আরবি আপু। আপু একদম সিগারেট খাওয়া লোক দেখতে পায় না, আর গন্ধ তো সহ্যই করতে পারে না। আপনি তো কাম খাইছে, এবার কি হবে? বাসার কাছে আসতেই কলিজা শুকিয়ে মরুভূমির বালুচর হয়ে গেল। 3:27 বাজে। ভয়ে ভয়ে বাসায় ঢুকলাম। শাশুড়ি টিভি দেখছে, ইরা রুমে বসে ফোন টিপছে। আমি গিয়েই সোজা শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখি ইরা রুমে ভাত নিয়ে আসছে। কাপড় পরে নিলাম। ও বলল খাইয়ে দিবে। আমি বুঝি না, যেখানে বাঘের ভয় সেখানে কি সন্ধ্যা হয়? না থাক, আমার হাত আছে, লাগবে না। মুখ বাঁকিয়ে বলল ঢং। তারপর খেয়ে নিলাম। সন্ধ্যার একটু আগে ঘুম ভাঙলো। ইরা রুমে নেই। আমি জানি এই সময় ওরা দুই বোন ছাদে থাকে। একটু ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ওই প্রিয় নন্দিনী, গোধূলি লগ্নে সুন্দর এই মুহূর্তে আকাশ বাতাসকে সাক্ষী রেখে ছোট্ট একটা ঠিকানা চাই। রাত দুপুরে তোমার বুকে ঘুমিয়ে উঠে স্বস্তিতে একটু নিঃশ্বাস নিতে চাই। দিবে কি আমায় সেই সুযোগ? এটা বলেই তার একটা পা ধরলাম। সে খানিকটা পিছিয়ে গেল। আমিও পিছিয়ে গিয়ে আবার ধরলাম। পকেট থেকে নুপুর জোড়া পরিয়ে দিয়ে বললাম তুমি যখনই আমার পাশে আসবে তখনই নুপুর জোড়া আমায় তোমার অস্তিত্ব মনে করে দেবে। আমি এই নুপুরের শব্দ দিয়ে তোমায় আমি আমার পাশে অনুভব করতে চাই। ইরা আমায় বসা থেকে তুলে এটা নরম গোলাপের পাপড়ির মতো লাল ঠোঁট জোড়া আমার ঠোঁটে বসিয়ে দিল। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হইল না। সবই আমার কপাল। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমায়। একটু কষ্ট পেলাম বটে। ও বলল সিগারেট খোর, নেশাখোর, তোর নুপুর চায় না। এটা বলে নুপুরগুলো ছুঁড়ে মারলো উপরে। সত্যি অনেক অভিমান হলো। এটা কি ভালো করে বলা যেত না? ছলো ছলো নয়নে কেন এমন কাঁদালে? রুমে চলে আসলাম। সবকিছু কেমন অন্ধকার লাগছে। চোখ দুটো বুজে আসলো। 9টার সময় কারো ডাকে ঘুম ভাঙলো।
ইরা ডাকছে ভাত খেতে যেতে। ওর চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় কেঁদেছে অনেক। কাঁদুক, তাতে আমার কি? ক্ষুধা নেই, খাবো না। তবুও খেতে হবে। প্লিজ, ভাল লাগছে না। কই দেখি দেখি। হাত ধরে টানলো, এক ঝটকায় সরিয়ে দিলাম। ও উঠে চলে গেল। যাওয়ার সময় দেখলাম নুপুরের আওয়াজ বাজছে, কিন্তু শোনার অনুভূতি হলো না। একটু পর ভাত নিয়ে আসলো নুমে। ওঠো, খাইয়ে দিচ্ছি। খাবো না। আচ্ছা সরি। লাগবে না। উঠবে কিনা, না হলে কিন্তু আমিও খাবো না। একটু পর সেও দরজা লাগিয়ে শুয়ে পড়লো। যা বাবা, এ কেমন মেয়ে রে বাবা! রাগ করেছি, রাগটা ভাগিয়ে উল্টো নিজে রাগ করে বসে আছে। একে নিয়ে কই যাব আপনারাই বলেন? রাত 11টা। এই উঠো না, খিদে পেয়েছে অনেক। ওর হাতের চুড়ি গুলো ঝনঝন শব্দ করে জানান দিচ্ছে। ও বারবার চোখ মুছছে, নাকের পানি ফেলছে, কথা বলছে না। এই উঠো না বলেই পেছন থেকে জড়িয়ে ধরলাম। দিল কনুই দিয়ে বুকে গুতা। আমি সাথে সাথে উহু করে উঠলাম। শ্বাস নেওয়া বন্ধ করে মরার মতো অভিনয় করলাম। ও ফিরে তাকালো। আমি নড়ছি না দেখে একটু আস্তে করে ঝাঁকালো। এই শুনছো? এই সাইফুল, কথা বলো বলছি। এই ফাজিল, এবার কেঁদেই দিল। ভয় পাচ্ছি তো। এই, এটা বলে হামাও করে কাঁদতে লাগলো। আমি তবুও চুপ করে ব্যাঙ মরার মতো পড়ে রইলাম। একটু পর সে তার আম্মুকে ডাকতে লাগলো। এবার উঠে ওর মুখে হাত দিলাম, যেন না ডাকে। এখন কেমন লাগে যদি মরে যায়? বলতেই একটা চড় বসিয়ে দিল। এসব নিয়ে কেউ মজা করে? কত ভয় পাইছি বলো তো। কখন থেকে বলছি ভাত খাবো, ভাত খাবো, শুনো না কেন? এটা বলতেই বোকা মেয়েটা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে হাওয়া করে কাঁদতে লাগলো। চোখ মুখ দিয়ে একসাথে পানি বের হচ্ছে। বুকটা ভাসিয়ে দিল চোখের পানি নাকের পানিতে। চোখ দুটো আলতো করে মুছে দিলাম, কপালে একটা চুমু দিলাম। তারপর ওয়াশরুমে ঢুকলাম। হাত মুখে পানি দিয়ে দুজন ফ্রেশ হয়ে নিলাম। নাও হা করো। সে খাইয়ে দিচ্ছে। আজকে তাকে আসলে বউ লাগছে। আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়ার মাঝে বোকা মেয়েটা আঙ্গুলে কামড় দিয়ে দিলাম একটা। আউচ! তাই ফাজিল, হাত সহ খেয়ে ফেলবে নাকি? এটা বলেই বাম হাত বুকে আলতো করে বাড়ি দিল কয়টা। সরি সরি। থাক, লাগবে না। ফাজিল বর, আরেকবার এমন করলে আর খাইয়ে দিব না। হুম, বললেই হলো। আমার বউ, আমি যা খুশি করব, তোমার কি? আজব তো। আমার বউ মানে? তাহলে আমি কে? তুমি আমার বউ। বউ মানে আমি কি গাঙ্গের জলে ভেসে আসছি? না, তা হবে কেন? তোমায় তো আমার শ্বশুর ডাউনলোড করেছে। এমন মারবো না শয়তান, মুখে কিচ্ছু আটকায় না। না গো। আচ্ছা, তাহলে তুমি আমার বর, আমিও যা খুশি তাই করব, কোনো দুষ্টুমি করতে দিব না। এটা বলে লজ্জামাকে হাসি দিয়ে খাওয়া শেষ। ও প্লেট গুলো গুছিয়ে নিচ্ছে। আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ও হাঁটলেই নুপুরের সুমধুর শব্দ আমায় জানান দিচ্ছে ও আমার পাশেই আছে। ওর কয়েকটা চুল বারবার চোখের সামনে চলে আসছে। ও একটু পর পর হাত দিয়ে আমার কানে গুজে দিচ্ছে। ওর কোমরের কাপড়টা একটু সরে গেছে। ওয়াও, কি সুন্দর! একটু জোরেই বললাম, ও শুনে ফেলেছে মনে হয়। এই দুষ্টু, কি রাখো এভাবে? তোমার কোমর। ছি, অসভ্য লুচ্চা। দেখো, তুমি কিন্তু কথায় কথায় আমায় গালি দাও। তুমি জানো ফেসবুকে আমার কত ফ্যান আছে? তারা কি ভাববে বলো তো? আইসে আমার ফোন দেখাইতে। বালের আইডি খুলছে, সার্চ করলে পাওয়া যায় না। তার মানে তুমি নাবিল হাসান লিখে সার্চ করেছিলে? করছি কিন্তু পাইনি। যার তার কাছে আমার আইডি যায় না। জানি, চরিত্রের সমস্যা। লুচ্চাদের আইডি না পাওয়াই ভালো। ওরে ওরে, কেউ আমারে সান্ত্বনা দে। আমার বউ আমি দেখবো, তাতেও নাকি দোষ? মেয়ে মানুষ দেখলে খালি দেখতেই মন চায়, তাই না? না, শুধু আমার বউকে দেখলেই মন চায়। তা কি করতে মন চায় শুনি? আদর সোহাগ করতে। খালি দুষ্টুমি করার ধান্দা, তাই না? ওসব কিচ্ছু হবে না, খারাপ চিন্তা বাদ দাও। হায় হায়, মেয়েটা বলে কি? কতদিন পরে একটু সুযোগ আসলো, তাও যদি না পাই তো কবে পাবো? শুধু একটু দুষ্টুমি করব। লাগবে না। ওকে গিয়েই করে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসলাম। কি বলছিলে লাগবে না, তাই না? কিন্তু আমার তো লাগবে। ওসব আজ হবে না। আমি ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু দিতে লাগলাম। কথা বলার সুযোগই দিলাম না। করে চুমু দিতে লাগলাম। আস্তে করে শাড়িটা খুললাম। এ যেন রূপের এক অপূর্ব পরী। আমার আর তর্স হয়েছে না। যেই না পেটিকোটে হাত দিলাম, ও হাত ধরে ফেললো। বলল,
আমার পিরিয়ড চলছে। এটা শোনার পর মনে হয় আমি আকাশ থেকে বঙ্গোপসাগরের শেষ প্রান্তে ছোট একটা দ্বীপের জঙ্গলে ওই আগের জায়গায় পড়লাম। হাত পা না ভাঙলে মনটা ভাঙ্গা পাউডার হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। জড়িয়ে রেখেছিলাম, ছেড়ে দিলাম, ওপাশ ফিরে শুইলাম। ওর দিকে তাকাতে মন চাইলো না আর। কিছুক্ষণ পর ও ঘাড়ে স্পর্শ করলো, আমি হাত সরিয়ে দিলাম। এবারও হেঁচকি দিয়ে কাঁদতে লাগলো, বলল, আমার কষ্টটা বুঝলে না, শুধু নিজের স্বার্থটাই খুঁজলে। পুরুষ নাকি শুধু নিজের পুরুষত্বই দেখাতে চায়। এগুলা বলছে আর কাঁদছে। এবার আমারই খারাপ লাগলো। ঠিকই তো, ওরও তো সুবিধা অসুবিধা থাকতে পারে। পাশ ফিরে ওর চোখের পানি মুছে দিলাম। বললাম, সব পুরুষ দেহ খুঁজে না, কিছু কিছু পুরুষ সুন্দর একটা মনও চায়। তোমার মনটা আমায় দিবে তো? ও আমার বুকে ঝাঁপিয়ে পড়লো। আমি তাকে বাহুর হয়ে আবদ্ধ করে কলিজায় মিশিয়ে নিলাম। ওর চোখের পাতায় চুমু খেলাম। বললাম, এবার কান্না থামাও, নাকি সারা রাত কাঁদবে? ও একটু হাসলো, চোখে মুখে হাসি। ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ও একটু আগেই উঠলো। ছাড়ো, উঠবো। আমি ওকে এমন ভাবে জড়িয়ে ধরেছিলাম যে ও বের হতে পারলো না। ওর বুকের উষ্ণ ছোঁয়া আমায় ছাড়তে দিল না। ওর শাড়িটা এখনো পাশে পড়ে আছে, আর একটু শক্ত করে ধরলাম। হচ্ছেটা কি? ছাড়ো, নাস্তা বানাতে হবে না? না, আর একটু থাকো না। বলতেই ঠোঁটে একটু হালকা ছোঁয়া দিল, বললো, এবার ছাড়ো। ছেড়ে দিলাম। ও উঠে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করতে লাগলো। আমি ভাবতে লাগলাম, কি করে শ্বশুরের টাকায় শ্বশুরের মেয়েকে নিয়ে হানিমুনে যাওয়া যায়। বুঝলাম, প্রুফ হিসাবে মীরাকে ব্যবহার করলে মন্দ হয় না। ও গোসল করে বেরিয়ে গেল, বললো ফ্রেশ হয়ে নিতে। একটু পর মীরা হাজির। যেই ভাবা সেই কাজ, বলেও দিলাম। বাস, নাস্তার টেবিলে সবাই বসে নাস্তা করছে। এমন সময় মীরা বলে উঠলো শ্বশুর আব্বাকে, আপু, একটা কথা ছিল। আপু বলেছে দুলাভাইকে নিয়ে নাকি হানিমুনে যাবে কক্সবাজার, আমাকে বলতে বলেছে। আমার গলায় একটু পাউরুটি আটকে গেল। খুব খুব করে ও এদিক সেদিক নিতে পারলাম না। মনে হয় গলার ঘাটি গেড়ে বসে আছে। শাশুড়ি বলল, না বাবা, পানি খাও, পানি খাও। শ্বশুর আব্বা একটু এহেম হেম করে কাশি দিল। ইরাবতী তো লজ্জায় শেষ, ওর মুখ লাল হয়ে গেছে। ও লজ্জায় আর খেতে পারলো না, রুমে চলে গেল। ইসরে, কাচ্চুর্নির কোনো বুদ্ধি নাই, কখন কি বলতে হয় মনে হয় জানে না। মোবাইলের লোভ সামলাইতে পারে নাই মনে হয়। বলছিলাম তোমার আপুর কথা বলবে এমন এমন, তারপর আমার ফোনটা দিয়ে দিব, ব্যাস সব হয়ে গেল। আমি নাস্তা করে রুমে চলে আসলাম। ইরা তো রাগে ফায়ার, ছি ছি ছি, কেমনে বললো এটা আব্বুর সামনে? শয়তানের বাচ্চা, পেয়ে নেই আজ হাতের কাছে। আমি বললাম, থাক না, ওসব ছোট মেয়ে, বুঝে না হয়তো। না বুঝলে আমারই লাভ। ছোট হলে এত পাকনামি করে কেন? বুঝতে হবে, শালি মানে আধা ঘর বলি। দেখো, আর একটা কথা বললে গলা টিপে ধরবো। দাঁত কিমিরিয়ে মীরা আর সারাদিনও ইরার আর আমার পাশে ঘেসলো না। দুপুরে খাওয়ার সময় দেখি আব্বু বাসায় নেই, তার মানে শিকার টোপ গিলছে। উফ, ভাবতেই কলিজাটা খুশিতে ভরে গেল। খেয়ে রুমে আসলাম, একটু ঘুম দরকার। সন্ধ্যায় ঘুম ভাঙলো। উঠে ইরাকে বললাম, আব্বু ফিরেছে কিনা। হ্যাঁ, পরশু ঘুরতে যাব। কোথায়? কক্সবাজার। আব্বু প্লেনের টিকিট এনেছে। কেন যাব? আমার মাথার মুন্ডু, যত সব নেকা সাজা হচ্ছে। উফ, কি যে খুশি লাগছে। ওখানে আমায় আর কে আটকাবে? সকালে আদর, দুপুরে আদর, রাতে সারা রাত আদর। ভাবতেই খুশিতে বুক ভরে যায়। ডিনার শেষে আজ একটু টিভি দেখতে বসছিলাম সবার সাথে। শাশুড়ি মা স্টার জলসা দেখছে, আমি সব বুঝি না, তবুও সবার মতো দেখছি। তবে দেখে যেটা বুঝলাম, যে বাড়ির সব বুদ্ধি শুধু বড় ছেলের বউয়ের মাথায়। মেঝো আর ছোটগুলো একটু কুটনি, আর সবসময় জামাই নিয়ে টানাটানি। এর জামাই ও নেয়, ওরটা এই নিতে চাই, কি বলে ডিভোর্স। উফ, পুরা মাথা আর মুন্ডু। আমি মনে হয় আর একটু দেখলে পাগল হয়ে যাব। অথচ সবাই শিকারী বকের মতো সব হা করে গিলছে। মনে হয় কথা বললে শিকার ছুটে যাবে, এত মনোযোগ। কোনো হইচই নাই, পরিবেশটা অনেক শান্ত। একটু পর কারেন্ট চলে গেল। যাক বাবা, বাঁচলাম। হানিমুনে খুশিতে মনটা খুব আনচান আনচান করছে। আজ 13 তারিখ, রাত 12টার পর 14, তারপর 15 তারিখে যাবো কক্সবাজার। উফ, কি যে আনন্দ আকাশে বাতাসে। শ্বশুর আমার কুখ্যাত ব্যবসায়ী, তাই হয়তো নিজের মেয়ের ইচ্ছে অপূর্ণ রাখতে চায় না। মনে মনে শ্বশুরকে স্যালুট করলাম, তারপর ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে দেখি ইরা গোসল করে সাজগোজ করছে। আমি ফ্রেশ হয়ে দেখছি ও এখনো ড্রেসিং এ বসে চুল আঁচড়াচ্ছে। ঠোঁটে একটু লিপস্টিকও লাগিয়েছে, কপালে ছোট একটা কালো টিপ। শ্যাম্পু করার চুলের ঘ্রাণ পুরো মাতাল করে দিল। পেছন থেকে কোমরটা জড়িয়ে ধরে ঘাড়ে চুমু দিলাম।
ওর পুরা শরীর কেঁপে উঠলো। সামনের দিকে ফিরিয়ে ঠোঁটে একটা বড় চুমু দিলাম। তারপর নাস্তা টেবিলে গেলাম, সবাই এসে বসেছে, খাবো। এমন সময় মীরা বলল, আজকে দেখছি দুলাভাই লিপস্টিক দিয়েছে। ইসরে, কাচ্চুর্নি মান সম্মান সব ডুবাইলো। একটু রাগ বইন, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই মেয়ের মাথায় মনে হয় কিচ্ছু নাই, যখন তখন যারে তারে ফাঁসায় দেয়। শ্বশুর শাশুড়ি নিচের দিকে তাকিয়ে মুচকে হাসছে আর চুপচাপ খেয়ে নিচ্ছে, মনে হয় কিছু শুনেনি। ইরা নিচের দিকে তাকিয়ে চাপা হাসছে। মীরা সব কয়টা দাঁত মেলে হাসছে। মাঝখানে আমি বলদ হয়ে রইলাম, খাবো নাকি উঠে যাব? না, লজ্জায় মাথা কাটা যায় অবস্থা। আমি আর খেতে পারলাম না। আস্তে করে উঠে সোজা রুমে চলে আসলাম। আয়নায় দেখছি কি গাঢ় করে লিপস্টিক লেগে আছে ঠোঁটে। ছি, কেমন লাগছে। বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটে ঘষা দিয়ে লিপস্টিকটা মুছে নিলাম। ভাবলাম জীবনেও আর বিয়ে করব না। বিয়া মানেই প্যারা, পদে পদে বিপদ। একটু পর ইরা রুমে আসলো নাস্তা নিয়ে। টেবিলে রেখে এসে আমার কলার টেনে ধরলো। এই, তুমি এত গাধা কেন? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি নেই? আমি গাধা না, আমি তোমার আমার সবার মতো মানুষ। চুপ থাকো। মান সম্মান বলতে কি কিচ্ছু বোঝো না? বুঝি তো। কচু বোঝো? কচু তো আমি খাই না। কলার টাকা দিয়ে ঠেসে ঠেসে খাওয়াবো। না, গলায় ধরবে। দেখো, আবার বোকার মতো কথা বলছে। কচুর কি হাত পা আছে? না, হাত পা নেই, তবুও গলায় ধরবে। আবার বোকা বোকা কথা বলে। হাত পা না থাকলে কেমনে ধরে? না, লোক মুখে শুনেছি কচু গলায় ধরে, তবে আমি কচু দেখলেই গলা পিল পিল করে চুলকায়। বলদ। ও দিয়ে তো হাল চাষ করে। বুঝেছি, গাধা পিটিয়ে মানুষ করতে হবে। উত্তেরি, তুমি গাধা পিটিয়ে মানুষও করতে পারো আবার? তুমি তো তাহলে মানুষ না। কেন, আমাকে দেখতে কি অমানুষ মনে হয়? আল্লাহ আল্লাহ, আমি তা বলি না। আমি বলেছি গাধা পিটিয়ে মানুষ করতে পারলে তুমি তো মানুষ না, পণ্ডিত হবে হয়তো। আর একটু কলারটা টেনে ভ্রু কুচকে বলল, দেখো সাইফুল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কই না তো। হো, তার মানে বলতে চাইছো পণ্ডিতরা মানুষ না, জানোয়ার ছিল, তারপর পণ্ডিত হইছে? না, আমি সেটা বলিনি। তো কোনটা বলছো? থাক আফা, এটা বাদ দেন। আমনেরে বুঝাইতে হারতাম না, বিড়বিড় করে বললাম। এই এই, তুমি কি বললে? আবার বলো। বলছিলাম কি, খুব ক্ষুধা লাগছে। হাদারাম একটা। একটা কথা মগজে ঢুকিয়ে নাও, সবসময় গাধার মতো কাজ করবে না। একটু নিজেকে বদলাও। মাথায় ঢুকেছে? না। তো কান দিয়ে ঢুকাও। তারপর হাত ছেড়ে বাঁচলাম। বাকি জীবনটা যে কেমনে যাইবো আল্লাহ জানে। এই মেয়েটাকে রাখলে এত সুন্দর লাগে কেন? মুখটা লাল হয়ে যায়, গাল দুটো টমেটোর মতো গোল হয়ে ফুলে ওঠে, নাকের আগা ঘেমে যায়, নাক সাপের মতো ফুলে ওঠে, ফসফস করে ঠোঁট দিয়ে মিনিট কয়েক শ শব্দ বলে দেয়। এগুলো আমি দেখতে পাই কাপড়ের নিচে। থাক, আল্লাহ মনে হয় সব রূপ এই মেয়েকে দিয়ে দিয়েছে। বোকার মতো কি ভাবছো? খাও না কেন? খাচ্ছি তো, নাস্তা খেতে খেতে বললাম। তখন তার সব দোষ তো তোমারই। ইরা ড্রেসিং টেবিল থেকে পাউডারের কোটাটা মুখ বরাবর ঝাঁটা মারলো। সব দোষ আমার? মানে কি বলতে চাইতেছো? যত সব নেকা সাজা হচ্ছে। আমি বললাম, ভাগ্যিস একটুর জন্য লাগেনি। ভয়ে একটু পরোটা গলায় খট করে আটকে গেল। না মানে এত সকালে সাজগোজ করার কি দরকার ছিল? এমনিই দেখলে মাথা ঠিক থাকে না, তার উপর যদি আবার সাজো তাহলে তো গাড়ি ব্রেক ফেল করবেই। তার মানে বলতে চাইছো আমি তোমার মাথা নষ্ট করে দেই? না মানে আমি সেটা বলিনি। তো কি বলতে চাইছো? তোমায় দেখলে আমার শুধু কাছে হতে ইচ্ছে করে। অসভ্য। সবসময় তো শুধু মাথায় খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তা করো না। এমন সুন্দরী বউ থাকলে কি অন্য কিছু ভাবা যায়? হইছে, আর পাম দিতে হবে না, খাওয়া শেষ করো। আমার কাজ আছে, ব্যাগ গোছাতে হবে অনেক। তারপর খেয়ে নিলাম। ইরা প্লেট গ্লাস সব গুছিয়ে নিয়ে গেল। ও হাঁটার সময় ওর নুপুরের শব্দ এত মধুর করে বাজছে যে এখনই একটু কাছে টেনে আদর করে দেই মনে হয়। কিন্তু কোনো এক মহাপুরুষ বলে গিয়েছে, অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই আর কি, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রাখলাম। একটু পর মীরা আসলো। দুলা ভাই আসবো? রুমে তো ঢুকেই পড়েছো, আবার বলো আসবো? আজব তো, কতগুলো লোক ঠিক এমন হয় রুমে ঢুকে তারপর বলে আসবো। যত সব ঢং। দুলা ভাই, আমার কাজ কিন্তু হয়ে গেছে, আমার ফোন কই? কাজ করে একটু বেশি পণ্ডিতি করে ফেলেছো। সব জায়গায় সবার ভুল তুলে ধরতে হয় নাকি? আসলে দুলা ভাই আমি এমনই, ভুল দেখলে সত্যি না বলে থাকতে পারি না। হ্যাঁ, অন্যের সমস্যা নিয়ে কথা বলছি, না করলে তো পেটের ভাত হজম হয় না। মুখটা আষাঢ়ের শ্রাবণের মতো কালো করে চলে গেল।
যাক, তাতে আমার কি। এর আগের দিন ওর বোনের কি লজ্জাটাই না দিল, এতে অবশ্য আমাদের লাভ হয়েছে, কিন্তু আজকে তো পুরোটাই লস প্রজেক্ট করে নিল মান সম্মানের। হাজার হইলেও আমি তো এবারে বড় জামাই তো নাকি, আমিও তো অর্ধেক সম্পত্তি পাবো। যাক গিয়ে এসে কথা। ইরা রুমে এসে কাপড় চোপড় ব্যাগে ঢুকাতে লাগলো। হানিতে মন ছেড়ে সোজা আমাদের বাসায়। আমি আর কি করব, শুয়ে শুয়ে টিপাটিপি করতে লাগলাম আমার ফোন। অনেকদিন ধরে ফেসবুকে ঢোকা হয় না। ফেসবুকে ঢুকতেই কয়েকটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। একটা আইডি দেখে তো চোখ পুরা চরক গাছ। অমুকের বউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, এটা আবার কেমন নাম। মেয়েরা পারেও বটে, অ্যাকসেপ্ট করতেই মেসেজ ঢুকলো। সাইফুল ভাই, আপনি আর ফেসবুকে আসেন না কেন? কোনো গল্প দেন না কেন? রিপ্লাই করলাম, কি করব বলেন, কার জন্য এত সুন্দর সুন্দর গল্প লিখবো? আব্বু বিয়ে করার না, আবার গার্লফ্রেন্ডও নাই। ইরা ব্যাগে কাপড় গুছাচ্ছে। মেয়েদের কাছে সিঙ্গেল দাবি করতে খুব ভালো লাগে আর কি। আহারে কষ্ট। হ্যাঁ, কষ্ট। আচ্ছা, আপনি সিঙ্গেল কেন? কাউকে পাইনি মনের মতো। তাই? আচ্ছা, আপনার বাসা কোথায়? এমন সময় ইরার আগে চোখে আমার দিকে তাকালো। একটু ভয় পেলাম, রিপ্লাই দিলাম, ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি। ও, আপনার বাসা বরিশালে? ভোলাইনি, শুনছি ভোলা মানুষটাকে সব ভুলে যায়। সত্যি, এটা মেয়ে মানুষ নাকি জানোয়ার জাতীয় অন্য কিছু? তিল বললে তাল ভেবে নেয়, মনে হয় সিক্স সেন্সটা বেশি, তাই এমন। আরে না না, ভোলায় হতে যাবে কেন, পঞ্চগড় জেলায়। প্রশ্ন করলাম, আচ্ছা আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? দুটোই। আস্তাগফিরুল্লাহ, দুটোই আবার কেমনে হয়? মানে দুটো বিয়ে ভেঙেছি, একটা ছেলের সাথে বিয়ের কথা চলছে, তাই দুটোই। আমি তখন ফট করে ডাটা অফ করে দিলাম। এবারও প্রেম হলো না, সব 420 আমার কপালেই জুটে। এই মেয়ের সাথে বেশি কথা বললে ব্রেন শর্ট করে দিবে। ইরা আপন মনে দুজনের কাপড় গুছিয়ে নিচ্ছে। পরের দিন 15 তারিখ সকালে ইরা গায়ে হাত দিয়ে ছাকি দিয়ে ডাকছে, এই যে মহারাজ, ওঠেন। ওর রেশমি চুড়ি ঝনঝন করছে। কিছু না বলে খপ করে জড়িয়ে ধরে বুকের কাছে নিয়ে আসলাম। কিছু চুল আমার চুলের উপর পড়লো, কি সুন্দর মাতাল করা সুবাস। এক হাতে ওর মাথার পেছনে ধরে ঠোঁটের কাছে এনেই একটু আলতো ছোঁয়া নিলাম। একটু লজ্জা পেয়ে গেল। ছি, অসভ্য, কি করছো? দরজা খোলা, কেউ এসে পড়বে, ছাড়ো। আসুক, ছাড়বো না বলেই গালে চুমু দিলাম। মেকআপটা নষ্ট করে দিল, ফাজিল। উফ, বেশ, সুযোগ পেতেই চলে গেল। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, আজকে আমার একটু বেশি খুশখুশি লাগছে। বহুকাল আগের ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। সকালে নাস্তা সবাই একসাথে করলাম। বিমানবন্দর টু কক্সবাজার, 2টায় ফ্লাইট। নাস্তা করে রুমে আসতেই মীরা এক টুকরো কাগজ ধরিয়ে দিল। খুলে দেখি আমার সিমের ডেড বডি গুলো পড়ে আছে। হঠাৎ ফোনের কথা মনে হতেই পকেট হাতিয়েও ফোন পেলাম না। খুঁজেন আপনি, আমার জিনিস আমি নিয়ে নিয়েছি। একটু বুকের বাঁ পাশে চিন করে ব্যথা শুরু হলো, কেননা কালকেই শুধু ফেসবুক লগ ইন করেছি, লগ আউট করা হয়নি। যদি আমার মেসেঞ্জার চেক করে তো আমি শেষ। এতক্ষণে সে উধাও। তারপর সব ভুলে গেলাম। ইরা আবার 3 ঘন্টা ধরে মেকআপ করলো। আমার মনে হয় মেয়েরা জীবনের 4 ভাগের 1 ভাগ মেকআপ করতে করতে শেষ করে ফেলে। 1 ভাগ বাবার বাসায় শেষ করে, আর 1 ভাগ স্বামী বেচারা পায়, 1 ভাগ বাকিটা ছেলে মেয়েরা পায়। যাক গেছে কথা। বেলা 12টায় গাড়ি চলে আসছে, বের হওয়া দরকার। ড্রাইভার লাগেজ তুললো গাড়িতে, সবাই বাইরে গাড়ির কাছে। আমি রুমেই আছি। একটু পর ইরা আসলো। কি হলো, আসছো না কেন? একটা দরকারি জিনিস খুঁজছি, কিন্তু পাচ্ছি না। কি এমন দরকারি জিনিস শুনি? না মানে, কি মানে কি? একটা হাতুড়ি আর কিছু পেরেক দরকার। ওখানে কি তুমি কাঠ মিস্ত্রি করতে যাবে? যত সব। না, ওগুলো আমার লাগবে। কেন শুনি? না, কিছু করার পর যদি নড়বড় হয়ে যায় তো পেরেক মেরে মজবুত করে নিব। ধ্যাৎ, অসভ্য, মুখে কি কিছুই আটকায় না? এটা বলে লজ্জায় মাথা হাসি দিয়ে বুকে মুখ লুকিয়ে নিল। হয়েছে হয়েছে, আর লজ্জা পাওয়ার লাগবে না। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। ফাজিল বর, চলুন। আমাকে ফাজিল মনে হচ্ছে তোমার? আজলামি তো এখনো করিনি। থাক, 5 মিনিট পরে করো, এখন চলো। তারপর গাড়ির কাছে এসে শ্বশুর আব্বা বলল, সাবধানে যেও বাবা। আমি বললাম, জি আব্বা, দোয়া করবেন। বাবা সাইফুল, আমার মেয়েটাকে একটু দেখে রেখো, ও একটু বাচ্চামি বেশি করে। নেকা ষষ্ঠী, বাচ্চা বিনা ছাই, বিয়ে করেছে এখনো আদর পাইনি। ও জাতে মাতাল তালে ঠিক। তারপরেও সম্মানের খাতিরে বললাম, আচ্ছা আম্মা, তা নিয়ে টেনশন করবেন না, এবার আসি। ইরা একটু কাঁদলো।
বাবার বাড়ি ছেড়ে যাচ্ছে মনে হয়, তাই আমার কাছে তো ঢং মনে হইলো। মীরাকে দেখলাম একটু দূরে দাঁড়িয়ে কাঁদছে, মনের শক্তি না দুঃখে তা আমি বুঝলাম না। তারপর গাড়ি ছুটলো। মীরা আমার কাঁধে মাথা দিয়ে হেঁচকি দিয়ে কাঁদছে। কাঁদুক, কাঁদলে মনটা একটু হালকা লাগবে। 1:49 এয়ারপোর্টে পৌঁছে গেলাম, আর কিছুক্ষণ পর ফ্লাইটে ওঠার অনুমতি দিল। লাগেজটা কুরিয়ারে দিয়ে পরে উঠে পড়লাম প্লেনে। প্লেন ছাড়ার 32 মিনিটের মাথায় পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। সেখান থেকে ট্যাক্সি নিয়ে একটা হোটেলে উঠলাম, রুম বুকিং করে রুমে আসলাম। ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা খাওয়ার প্রয়োজন মনে করলাম। এই আসো, ফ্রেশ হয়ে নেই। না, ভালো লাগছে না। বুঝছি, পেটনি ভর করেছে, ভাল লাগে না রোগের। ওকে কোলে নিলাম, কিছু বললো না, হাত দিয়ে গলায় জড়িয়ে ধরলো। ওয়াশরুমে ঢুকে ওকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে নিলাম। হোটেল সার্ভেন্টকে ফোন দিয়ে খাবারের অর্ডার করলাম। একটু পর খাবার নিয়ে রুমে হাজির। ইরাকে বললাম, খেয়ে নাও। খাবো না। কেন? এমনি। কিছু কিছু মেয়ের কথা শুনলে মনটা চায় জুতাটি খুইল্লা বলার আগে আমার গলা টেনে ধরলো। আমার গালে জুতো দিয়ে মারতে মন চায়, তাই না? স্বার্থপর বেঈমান। আব্বা আমাকে রেখে চলে আসছি, আর তুমি আছো তোমার চিন্তা নিয়ে। যা বাবা, আমি কখন বললাম জুতা দিয়ে তোমার গালে মারবো? একটু আগে কি বললে? না মানে বলতে চাইছি, কিছু কিছু মেয়ের কথা শুনলে মনটাই চায় জুতাটি খুইল্লা হাতে নিয়ে খালি পায়ে হাঁটি। আর তুমি তো তিলকে তাল বললে, গলাটা ছাড়িয়ে নিলাম। সবসময় শয়তানি না করলে হয় না? মানুষের মন একটুও বোঝো না। বুঝবো কেমনে? কেউ কি আমার কষ্টটা বুঝে? অসভ্য একটা। বসো এখানে, খাইয়ে দেই। তারপর ইরা আমাকে খাইয়ে দিল, নিজেও খেয়ে নিল। একটু রেস্ট দরকার, সন্ধ্যার পর ঘোরা যাবে। ও প্লেট গ্লাস গুছিয়ে এসে শুয়ে পড়লো। আমিও কোল বালিশের মতো জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। হচ্ছেটা কি? শান্তি দেখে কি ঘুমোতেও দিবে না? পা গায়ের উপর তুলেছো কেন? কোনো কথা বললাম না। ও একটু বকবক করে চুপ হয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলো, দেখি আমার কোল বালিশ এখনো আমার বুকে ঘুমাচ্ছে। ও উবু হয়ে শুয়ে থাকায় ওর বুকটা আমার বুকের সাথে মিশে আছে। ওর পরনের কাপড়টা একটু সরে গেছে, কোমরটা দেখা যাচ্ছে। একটু স্পর্শ করব না, থাক ঘুমাক। ডাকলাম না এখন, কারণ আজ রাতে আর ঘুমাতে দিব না। কতদিন পর আজ একটা সুযোগ আসলো টেস্ট করার। কত কিউট করে ঘুমাচ্ছে দেখো, কেমনে সাপের মতো নিঃশ্বাস নিচ্ছে। গুই ফুসফুস, গুই ফুসফুস। একটু হাসিও পেল বটে। ওর কপালের পড়ে থাকা চুলগুলো হালকা সরিয়ে একটা চুমু দিলাম, সাথে সাথে নড়ে চড়ে জেগে গেল। হচ্ছেটা কি? ঘুমাওনি? না। কেন? এখানে কি ঘুমানোর জন্য আসছি? তো কি করতে আসছো শুনি? বউয়ের আদর পেতে। বাসায় তো সবাই ডিস্টার্ব করে, তাই করতে পারি না। এখানে তো কেউ নেই। ধ্যাৎ, অসভ্য। এটা বলেই কাপড়টা ঠিক করে নিল। এই শুনো না, কাপড় না পরলে হয় না? ফাজিল, এমন মারবো না। লজ্জা করবে না বুঝি? আরে আমি বলছি কাপড় না পরে তোমার যে সুন্দর গোলাপি রঙের থ্রি পিসটা আছে ওটা পরো, বাইরে যাব। ও, আমি তো। থাক, আমি জানি সবসময় 2 লাইন বেশি বুঝো তুমি, কিন্তু আমি তো মনে মনে ওটাই চাইছিলাম। রাত হইলে আর বাইরে যেতাম না, ঘরেই তো আমার পরি আছে। তারপর সে ফ্রেশ হয়ে এলো। নীল রঙের পাতলা একটা শাড়ি পরেছে, হাতে রেশমি চুড়িও। শাড়ির ভেতর দিয়ে আমার চোখ ওর কোমরে চলে গেল। ওয়াও, এখনই একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, কিন্তু দিল না। অসভ্য, কি দেখো এভাবে? না মানে তোমায় খুব হট লাগছে গো। কাছে আসলে চলে যাবে। না গো, আগুনে পানি দিয়ে দিব না। দেখা যাবে আজ গাড়ি কত দূর চলতে পারে। আমি পাকা ড্রাইভার। তার মানে কি এর আগেও তুমি? না না না, আস্তাগফিরুল্লাহ, কি বলো এইসব? তো কেমনে বুঝলে তুমি পাকা ড্রাইভার? কনফিডেন্স আছে তো। আচ্ছা, দেখা যাবে। এখন হাত মুখ ধুয়ে বাইরে যাব। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। বিশাল খোলা জায়গা, অনেক রকমের দোকান, জায়গায় জায়গায় লাইটের আলো। একটু হাঁটাহাঁটি করে এক জায়গায় বসে কিছুক্ষণ গল্প করলাম। ফিরে আসার সময় সেই কুখ্যাত ব্যবসায়ী ফুচকাওয়ালা মামার দোকান সামনে পড়লো। ব্যাস, কাজ হয়ে গেল। বউ আমার একের পর এক প্লেট ফুচকা খেয়েই চলেছে। আল্লাহ ভালো জানে মেয়েরা এসব কুখাদ্য কেমনে খায়। আরে একটু আস্তে খাও, মনে হচ্ছে ফুচকা গুলো প্লেট থেকে পালিয়ে যাচ্ছে। তুমি আমার খাবার নিয়ে কোনটা দিলে? এই না না, কি বলো, তোমার যত ইচ্ছা খাও।
মনে মনে গালি দিলাম, রাত খুশনি, আর কত খাবি? এটা পেট নাকি গোডাউন আল্লাহ জানে। 5 প্লেট খেয়ে আরেক প্লেট নিবে। তখনই বললাম, এই শোনো না, আমার না খুব ঘুম পাচ্ছে, চলো না। ঘুম পাচ্ছে না অন্য ধান্দা? বুঝোই যেহেতু প্রশ্ন করো কেন। আচ্ছা চলো। বিল দিয়ে চলে আসলাম রুমে। এবার তো দাও। কি দিব? যা চাই দিয়ে দাও। আসো। এটা বলে জড়িয়ে ধরলো। আমি নিচে, ও উপরে। ও নিজে আমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে দখল করে নিল। আমিও কম কিসে সমান তালে রেসপন্স করলাম। এ যেন 1 ইঞ্চি জায়গাও কেউ কাউকে ছাড়বে না। আমি ওর কোমরে একটা হাত রাখলাম, আরেকটা চুলের মধ্যে, আরেকটু কাছে শক্ত করে ধরলাম। শাড়ি আঁচলটা সরিয়ে দিলাম এক হাত দিয়ে। ওর মোলায়েম কোমরে হাত বোলাতেই ওর পুরো শরীর শিহরিত হয়ে উঠলো। আর একটু এগোতে যাব এমন সময় সার্ভেন্ট দরজায় কড়া নাড়লো খাবার দিতে। উফ, ডিস্টার্বিং। এমন সময় কেউ ডিস্টার্ব করে? এখানেও শান্তি নাই দেখছি। ইরা উঠে আবার কাপড় ঠিক করে নিল। দরজা একটু পাকা করে খাবারটা নিয়ে আবার লাগিয়ে দিলাম। ও এতক্ষণে কাপড় পরে নিয়েছে। কাপড়টা না পরলে হয় না? লজ্জা করে আমার। কেন? আমার সামনে লজ্জার কি আছে? সব তো আমারই। জানি না। হানিমুন করতে আসছি, রোমান্স না করলে হয়? আপনারাই কোন। এখন দেখছি ও একটু বেশি লজ্জা পাচ্ছে। এই খাইয়ে দাও। ইরা লজ্জায় ডাকাতে পারছে না, মুখটা লাল হয়ে আছে। বললো পারবো না। ওরে আমার লজ্জাবতী লতা রে। এটা বলেই কোমরটা ধরে বুকে জড়িয়ে নিলাম। এত লজ্জা কোথা থেকে আসে শুনি? জানি না। আজ তোমার সব লজ্জা ভেঙে দিব। এটা বলে দুষ্টুমি হাসি দিলাম। তারপর বিছানায় সাইডে বসে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। তুমি বিছানায় বসো, আমি এগুলো সাইডে রেখে আসছি। ও বিছানায় শুয়ে একটা বালিশ টেনে বুকে দিয়ে জড়িয়ে ধরলো। বুঝলাম এখন লজ্জাটা কাটেনি। বালিশটা টান দিতেই আরো জোরে আঁকড়ে ধরলো। কি হলো, ছাড়ো। না। কেন? লাইট অফ করো আগে। লাইট অফ করলে দেখবো কেমনে? দেখতে হবে না, অনুভব করে নিও। না, লাইট অফ করবো না। দেখো তাহলে কিন্তু ভালো হবে না বলছি। আমি লাইটটা অফ করে দিলাম। আর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বালিশটা ধরতেই ছেড়ে দিল। ওর মাথাটা ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম। বুকে হাত রাখতে ও চমকে উঠলো, আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর ইতিহাস। বেশি গভীরে যাওয়া ঠিক না। সকালবেলা ঘুম ভেঙে দেখি ইরা আমার বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, চুলগুলো সারা মুখের উপরে। আমি হাত দিয়ে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম। চুলের ভেতরে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। ওয়াশরুমে যাওয়াটা খুব জরুরি। উঠতে যখনই যাব দেখি আমার গায়ে কিছু নেই। আমার সারা গায়ে মুখে লিপস্টিক লেগে আছে। হাতের কাছে কিছুই পেলাম না। ইরা শাড়িটা কোন রকম পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি বউ আমার ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে, হাতে লুঙ্গি তোয়ালে নিয়ে। আমি ওর থেকে চোখ সরাতে পারছিলাম না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম। বাহ, আমার বরটাকে শাড়িটা তো সেই লাগছে। এটা বলে নাকটা টিপে দিয়ে লুঙ্গি আর তোয়ালে হাতে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমিও গা মুছে নিলাম। লুঙ্গিটা পরে বিছানায় বসে খাবারের জন্য ফোন দিলাম। একটু পর সে ওয়াশরুমের দরজা একটু খুলে বলল, তোয়ালেটা দাও। আমি একটু তাকাতেই ওয়াও। হয়েছে, আর ওয়াও ওয়াও করতে হবে না, তাও। দরজার কাছে যেতে ছো মেরে তোয়ালে নিয়ে আবার লাগিয়ে দিল। অনেক চেষ্টা করেও ঢুকতে পারলাম না। বহুকাল আগে ইচ্ছে ছিল বউয়ের লগে একসাথে গোসল করব, কিন্তু তা আর হলো না। তবে কালকে মিস করব না। সার্ভেন্ট খাবার নিয়ে আসলো। খাবারটা নিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। ইরা ওয়াশরুম থেকে শুধু তোয়ালে পেঁচিয়ে বের হয়ে এলো। চুল দিয়ে টুপ টুপ পানি পড়ছে, মুখেও বিন্দু বিন্দু পানির কণা। না আর থাকা যাচ্ছে না। গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু দিলাম। হচ্ছেটা কি? আদর দেওয়া হচ্ছে। কেন, রাতে খেয়ে মন ধরেনি বুঝি? সাত সকালে আবার শুরু করলা? উফ, ছাড়ো বলছি। না, ছাড়বো না। খিদা পেয়েছে অনেক, তারপর রাতে একটু ঘুমোতে দাওনি কিন্তু, অনেক জ্বালাইছো। ছাড়ো যত সব। আর তুমি বুঝি জ্বালাওনি? আবার রাগ দেখানো হচ্ছে। আমাকে কি রোবট মনে হয়? আমার ক্লান্ত লাগে না? না, আর বেশি দূর গেলাম না, ছেড়ে দিলাম। পিছনে ঘুরো, শাড়ি পরবো। পেছনে ঘুরতে হবে কেন? সামনেই পড়ো। আমার বড় এমন লুচ্চা হবে কখনো ভাবিনি। পেছনে ঘুরো বলছি। হুম, দেখলে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সারা রাত যে ছাড়া ছিল সেটা এখন মনে নাই। ঢং যত সব। বাধ্য হয়ে পেছনে ঘুরলাম। ও কাপড় পরে নিল। হয়েছে, এবার খেতে বসো, খাইয়ে দিই। থাক, লাগবে না, নিজেই খেতে পারবো। ঠং দেখলে পাঁচি না।
নাও হ্যাঁ করো। হ্যাঁ, মন্দ লাগছে না বউয়ের হাতে খেতে। ও খাইয়ে দিচ্ছে, নিজেও খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ, আমি বিছানায় বসলাম, সে ওগুলো গুছিয়ে আসলো। এই চলো না সমুদ্র সৈকতে যাই। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে খুব, আমি ঘুমাবো, সরো। সারা রাত না ঘুমালে? ঘুমাইতে দিছো তুমি? আমি কি ধরে রাখছিলাম নাকি? ন্যাকা সাজা হচ্ছে না? ওই এখন সব দোষ আমার, তাই না? তুমি তো তুলসী পাতা। ঝগড়া করতে মন চাইছে না, সরো। কি আমি তোমার সাথে ঝগড়া করি? সরো। কই যাব? দূরে গিয়ে মুড়ি খাও। মানে কি? দূরে যা, মুড়ি খা ইতিহাস। বলেই শুয়ে পড়লো। হায় হায়, আবারও ইতিহাস? ইতিহাসে তো আমি দুর্বল, আমি তো সমাজ বিজ্ঞানে ভালো। যা বাবা, পড়তে পড়তে ঘুমিয়ে গেল। মনের দুঃখে কচু গাছে ফাঁসি দিতে মন চাইলো। না থাক, ডাল ভাঙিয়া পড়লে আবার ঠ্যাং ভাঙিয়া যাইবো। আমিও একটু ঘুমিয়ে নেই, রাতে আবার প্রচুর কাজ করতে হবে। কোল বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম আবার। 12:43 বাজে। এই পা সরাও। কি বলছি, কথা কানে যায় না? এটা বলে কয়েকটা কিল ঘুষি দিল বুকের মাঝে। চুড়িগুলো ঝনঝন শব্দ করছে। আমি আরেকটু নড়ে চড়ে সাপের মতো পেঁচিয়ে ধরলাম। উফ, অসহ্য। এই শুনছো, তোমার লুঙ্গি কই? ছি। বলতেই ছেড়ে দিয়ে উঠে বসলাম না। ঠিকই তো আছে। সে দুষ্টু হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বুঝলাম এবারও বোকা বানিয়েছে। এই লক্ষ্মী বউ, দরজাটা খুলো না গো। কেন? না মানে একটু ভিতরে যেতাম। শখ কত। সত্যি বলছি, কিছু করবো না তো। আহারে, বিড়াল বলছে। আমি ভাজা মাছ খাই না, আমাকে কি এত বোকা মনে হয়? বিড়াল আবার কথা বলে নাকি? মানুষ বিড়াল গুলো বলে। ও মা, মানুষ আবার বিড়াল হয়? বাইরে থাকলাম, ভেতরে যাবার সৌভাগ্য আর হইলো না। একটু পর সে বের হলো ফ্রেশ হয়ে। যাও ফ্রেশ হয়ে আসো। না যাব না, এটা বলতে একটা কিল দিল। ওয়াও, চোখের সামনে তারা মাছি দেখতে লাগলাম। হইছে, হা করে আর দেখতে হবে না, ফাজিল একটা। এবার যাও। এটা বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বের হয়ে দেখি ও নীল রঙের শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজলও দিয়েছে। এ যেন স্বর্গীয় পরী। এই জন্য মনে হয় কবি বলে গিয়েছেন, কাজল ছাড়া নারী চিনি ছাড়া চায়ের মতো। কি দেখো? তোমায়। কেন? ভালো লাগে। তাই বুঝি? খাবারটা খেয়ে নাও, বাইরে একটু ঘুরতে যাবো। সারাদিন তো ঘুমাও আর খাও। আর ওগুলো কে করে শুনি? মনে হয় আমি একা করি। শুনো, এক হাতে কখনো তালি বাজে না, বুঝেছো? নিজেরও যে অর্ধেক দোষ, সেটা মাথায় রেখো। খাবার আনিয়ে নিয়েছি, খেয়ে নাও। তারপর একটা নীল রঙের পাঞ্জাবি আর নীল রঙের জিন্স পরে নিলাম, ওর শাড়ির সাথে ম্যাচিং করে। এবার খেয়ে নাও। তারপর বউ আমায় আদর করে খাইয়ে দিল, নিজেও খেয়ে নিল। তারপর বাইরে বের হলাম, গন্তব্য সমুদ্র সৈকত। ওখান থেকে কাছেই ছিল, তাই হেঁটেই চলে আসলাম। অনেক কাপল দেখছি খালি পায়ে বালুর উপর হাঁটছে, কেউ আবার হাঁটু পানিতে শুয়ে ছবি তুলছে, কেউ গোসল করছে, কেউ জড়াজড়ি করে ছবি তুলছে। এই সাইফুল, আমার জুতোগুলো তুমি হাতে নাও, আমি খালি পায়ে হাঁটি একটু। তোমার জুতা আমি হাতে নিব কেন? তুমি নিয়ে হাঁটো। পারবো না। এটা বলে জুতাগুলো ফেলে একটু সামনে হাঁটতে হাঁটতে দৌড় দিল। অসহায় হয়ে জুতাগুলোর দিকে তাকালাম। 7,000 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, তাই রেখে যেতে পারলাম না, হাতে নিয়ে হাঁটছি। কয়েকটা ছবি তুলো তো। এটা বলে ওর ফোনটা ধরিয়ে দিল। শুয়ে বসে মুখ বাঁকিয়ে ঠোঁট বাঁকিয়ে কমে 200-300 ছবি তুললাম। তার মধ্যে 15-20টা শুধু দুজনের, তাও নাকি হয় না, আরো তুলতে বলছে। আর তুলতে পারবো না। তারপর একটা ডাব নিলাম আর দুটো পাইপ। নাও খাও। লজ্জা করে, দুটো নাও। আজিব তো, সবাই তো এভাবেই খাচ্ছে, দেখছো না? তারপর লজ্জা মাখা মুখ নিয়ে একসাথেই খেলাম, কয়টা সেলফি তুলে নিলাম। খাওয়ার সময় অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যায় আবার হোটেলে ফিরলাম। ফ্রেশ হয়ে নিলাম। এখানে কেউ নেই, তাই ওকে জড়িয়ে ধরে টুকটাক কথা বলছি, মাঝে মধ্যে চুমু দিচ্ছি। আচ্ছা ইরা, তুমি কি কখনো প্রেম করেছো? না গো ফাজিল বল, আমার সব ভালোবাসা আমার বরের জন্য রেখেছি। ভালোবাসা না ছাই, কথায় কথায় টানামি করে রাগ দেখাও। আমি বিয়ের আগে কত যে ছেলে প্রপোজ পাইছি, হিসাব নাই। তাও প্রেম করনি? না, করিনি। মনে মনে ভাবছি, বলে কি এই মেয়ে মানুষ ভালোবাসা পায় না, আর এই মেয়ে পেয়েও নিল না। আচ্ছা তুমি করেছো? হট করে একটু কষ্ট পেলাম। একটা মেয়ের পেছনে 3 বছর ধরে ঘুরছি, কত কাজ করে দিয়েছি, তবুও ভাই থেকে উন্নত করতে পারেনি। আমি যারে পটাতে চাই সে আমারে ডাকে ভাই, এমন ছিল। কি হলো বলো? আরে আমি সব প্রেম লাইক করি না। প্রেমে সফল হইলেও লস, টাকা খাইলেও লস। বুঝলাম না।
প্রেম অনেকটা কুলফি আইসক্রিমের মতো। ধরো একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে, তখন ছেলেটা মেয়েটার জন্য সবসময় এটা ওটা গিফট, তারপর কোথাও গেলে যাওয়া আসার ভাড়া, রেস্টুরেন্টে খেলে খাবারের বিল, তারপর ছেলেটার প্রতিদিন কথা বলার মোবাইলের রিচার্জ, মেয়ের ফোনের রিচার্জ, সব তো ছেলের উপর দিয়েই যাবে। মেয়েরা তো কখনো মিস কল ছাড়া কল দেয়ই না, ঠিক কিনা? হুম। তার উপরে আবার আছে প্যারা, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, কেউ থাকা যাবে না, সব সময় সন্দেহ করে। আর কত কি, এসব করতে করতে অর্ধেক জীবন শেষ, মানে অর্ধেক আইসক্রিম গলে শেষ, আর বাকি অর্ধেক